ওকে, ক্যান ইউ সি এভরিওয়ান? সবাই দেখতে পাচ্ছ? Visible on. সবাই দেখতে পাচ্ছ? কাইন্ডলি বলবে বাই এসএমএস কিংবা মাইক আনমিউট করেও বলতে পারো। হেমন্ত? ইয়েস, আচ্ছা, থ্যাংক ইউ হেমন্ত। আমরা স্টার্ট করছি, আমরা টাইম নষ্ট করবো না। সো আমি এগেন প্রথম থেকেই করছি, বিকজ ফ্লোটা না হলে আমরা পাবো না। যেরকম আমরা স্টার্ট করবো ভেবেছি। নাও, সো জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, যেটা পেপার টু টপিক আমাদের ইজিসি নেটে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, এবং পেপার ওয়ানের যে পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টের পার্টটা রয়েছে, তো এই দুটো পার্ট নিয়ে আজকে আমরা পড়বো। সো আজকে আমাদের মেন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোনো একটা টপিককে আমরা ইনডেপথ দেখবো এরকম না, বাট পুরো সিলেবাসটা থেকে যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন্স করে, কোশ্চেন্স কিরকম করে, তোমরা কোন কোন জায়গাগুলো পড়লে ম্যাক্সিমাম কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের জুন মাসে এক্সাম রয়েছে এবং নেক্সট অ্যাটেম্প ডিসেম্বরে রয়েছে। তো যারা জুন মাসের জন্য পড়ছো কিংবা যারা ডিসেম্বরের জন্য পড়ছো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হবে যেটার জন্য তোমরা আজকে ক্লাস অ্যাটেন্ড করেছো, সেগুলো আজকে আমরা আলোচনা করবো। ওকে, নাও, তো এট দ্য ফার্স্ট আমরা যদি দেখি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যদি আমরা পড়ি, তো প্রথমেই যে টার্মটা তুমি বায়োস্ফিয়ার। সো আমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে কেন ফার্স্টেই আমরা যে ইকোসিস্টেম কিংবা বায়োস্ফিয়ার টার্মটা দিয়ে আমরা স্টার্ট করছি, ওয়াই? বিকজ এর কারণ হচ্ছে একটাই, যখন আমরা বলি যে ফর এক্সাম্পল তুমি রান্না করতে যাবে, ফর এক্সাম্পল তুমি বলছো আমি মাছ বানাবো কিংবা মটন বানাবো কিংবা পনির বানাবো, হোয়াট এভার, তুমি যখন একটা রান্না করতে চাইছো দ্যাট মিনস তোমাকে রান্না করে এট দ্য ফার্স্ট যেতে হচ্ছে। তুমি যখন বলছো আমি ফর এক্সাম্পল আমি এয়ার পলিউশন করবো, তোমাকে কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে এন্টার হতে হবে। এবং তুমি যখন এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে এন্টার হচ্ছ, দ্যাট মিনস তুমি কোথায় আসছো? তুমি বায়োস্ফিয়ারে আসছো। সো দ্যাট মিনস আমরা যদি বলি যে রান্না যেখানে করে, রান্না হচ্ছে একটা ঘর, বায়োস্ফিয়ার হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির জন্য একটা থালা, যে থালার মধ্যে আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ইচ এন্ড এভরিথিং কে আমরা দেখতে পাচ্ছি। সো বায়োস্ফিয়ার কি? বায়োস্ফিয়ার হচ্ছে একটা প্লেস যেখানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এক্সিস্ট করছে। বায়োস্ফিয়ার হচ্ছে একটা প্লেস, একটা জায়গা বা যেখানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এক্সিস্ট করছে, সেই এক্সিস্টেন্সের যে জায়গাটাকে আমরা বলছি বায়োস্ফিয়ার। খুবই আমরা মানে মজা করে এরকম বলতে পারি। বাট যদি আমরা বলি এর অ্যাকচুয়ালি ইনার মিনিং কি, বায়োস্ফিয়ারের ইনার মিনিং কি? বায়োস্ফিয়ারের ইনার মিনিং হচ্ছে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার। এই যে তিনটে স্ফিয়ার থাকছে, এই তিনটে স্পিয়ারের মধ্যে, এই তিনটে স্পিয়ার মিলে হচ্ছে বায়োস্ফিয়ার। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে অ্যাটমসফিয়ার মানেও বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার মানেও লিথোস্ফিয়ার মতো। দ্যাট মিনস অ্যাটমসফিয়ার থেকে যদি আমরা 100 কিলোমিটার উপরে চলে যাই, আমরা কি বায়োস্ফিয়ার দেখতে পারবো? আমরা সি লেভেল থেকে যদি আমরা ফর এক্সাম্পল 200 কিলোমিটার কিংবা একদম সি সি ফ্লোরে চলে যাই, আমরা কি সেখানে বায়োস্ফিয়ার দেখতে পাবো? লিথোস্ফিয়ারের মধ্যে মাটি থেকে যদি আমরা আজকে 50 কিলোমিটার নিচে নেমে যাই, আমরা কি সেখানে বায়োস্ফিয়ার দেখতে পারবো? ওয়াই? তো বায়োস্ফিয়ারের একটা কি রয়েছে, একটা এরিয়া রয়েছে। অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার আর হাইড্রোস্ফিয়ারের মধ্যে বায়োস্ফিয়ার রয়েছে, কিন্তু কতটা দূর পর্যন্ত বায়োস্ফিয়ার এক্সিস্ট করছে সেটা আমাদেরকে জানতে হবে। সো বায়োস্ফিয়ারের ডেফিনেশনই ক্লিয়ার করে আমরা বলে দিচ্ছি, যেখানে বায়োস্ফিয়ারের মধ্যেই আমরা কি করছি, জাস্ট এক মিনিট, কেউ একজন একটু জয়েন করতে চাইছি, জাস্ট আমি তাকে একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। জাস্ট আমি আলোচনা থেকে আমি বাইরে বেরোবো না, জাস্ট আমি একজনকে পাঠিয়ে দিই, আমি জয়েন করবো। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, সো আমরা কি বলছি? সো লিথোস্ফিয়ারের মধ্যে, দ্যাট মিনস কি, এই স্পিয়ার গুলো আমরা যেটা বললাম, এই স্পিয়ারের মধ্যে যেখানে লিভিং অর্গানিজম এক্সিস্ট করছে, ফর এক্সাম্পল আমরা মানুষ, আমরা কি করছি, আমাদের হাইট কত হয়, 5 ফুট থেকে 6 ফুট, মানে 4 ফুট থেকে শুরু করে কিংবা হোয়াট এভার হাইট 7 থেকে 8 ফুট পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, আমরা যদি তর্কের খাতিতে ধরে নিই। আহ, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে একজন মানুষের হাইট ফর এক্সাম্পল 7 থেকে 8 ফুট, ইয়েস, সো দ্যাট মিনস মাটি থেকে শুরু করে 7-8 ফুট পর্যন্ত কি করছে, বায়োস্ফিয়ার এক্সিস্ট করছে আর ইকোসিস্টেম এক্সিস্ট করছে। তার উপরে আমরা তর্কের খাতিরে বলতে পারি কি ইকোসিস্টেম নেই। সো ইকোসিস্টেম মিনস কি? তাহলে ইকোসিস্টেম মিনস হচ্ছে যেখানে যেখানে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ারের যেখানে যেখানে
লিভিং অর্গানিজমস রয়েছে। লিভিং অর্গানিজমস মিনস কি, যেখানে প্ল্যান্ট রয়েছে, যেখানে অ্যানিমেল রয়েছে, তো এরা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাটাকে যদি আমরা ডিমার্কেট করে দিই, যে নাও আমরা এরকম ফর এক্সাম্পল বলে দিচ্ছি, আমি যদি ড্র করে এখানে দেখাই তোমাদেরকে, আমি বলে দিচ্ছি অ্যাটমসফিয়ারের এইটুকুনি জায়গা, মানে এর ওপরে কি নেই, এর ওপরে কোন রকম লিভিং অর্গানিজমস নেই, যা আছে অ্যাটমসফিয়ারের নিচে রয়েছে। ঠিক সেরকম ভাবে হাইড্রোস্ফিয়ারের মধ্যে আমি একটা এরিয়া ডিমার্কেট করে দিলাম, যে এইটুকুনি এরিয়ার মধ্যে কি রয়েছে, লিভিং অর্গানিজমস রয়েছে। লিথোস্ফিয়ারের মধ্যে আমরা বলেছি মাটির এতটা নিচে পর্যন্তই থাকছে। তাহলে এই জায়গাগুলোকে যদি আমি একটা যোগ করে দিই, এবং সেটা নিয়ে যে এরিয়াটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। সো বায়োস্ফিয়ার মিনস এটাই, যেখানে যেখানে লিভিং অর্গানিজমস থাকছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে। অ্যাবায়োটিক তাহলে কি, অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে আমরা কি বলছি, লিভিং অর্গানিজমস আছে। সো দ্যাট মিনস আমি ফর এক্সাম্পল আমি ঘরের মধ্যে আছি, তো ঘরের সাথে আমার একটা রিলেশনশিপ রয়েছে। রিলেশনশিপ ইন দ্য সেন্স এরকম না কি তার সাথে আমি কথা বলছি, তার সঙ্গে আমি হাঁটছি। মানে ফর এক্সাম্পল ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, ঘর কি করছে, আমাকে প্রোটেক্ট করছে। সো দ্যাটস দ্য রিলেশনশিপ। অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা কি করছি, অক্সিজেন দিচ্ছি, সরি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। সো দ্যাট মিনস দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড মি। সো এরকম ভাবে অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের সাথে বায়োটিক যে এলিমেন্ট থাকছে, দ্যাট মিনস প্ল্যান্ট, অ্যানিমেল, হোয়াট এভার, তো তাদের মধ্যে যে রিলেশনশিপটা থাকছে, ইনক্লুডিং একটা বায়োটিক অ্যানিমেল, একটা বায়োটিক এলিমেন্ট সাথে আরেকটা বায়োটিক এলিমেন্ট, মানে ফর এক্সাম্পল প্ল্যান্টের সাথে অ্যানিমেলের যে রিলেশনশিপ, ফর এক্সাম্পল আমার সাথে ফর এক্সাম্পল আরেকটা মানুষের যে রিলেশনশিপ, মানে কি বায়োটিক এলিমেন্টের মধ্যেও, নিজেদের মধ্যেও, আবার বায়োটিক থেকে অ্যাবায়োটিকের মধ্যেও যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে স্পিয়ারের মধ্যে, দ্যাটস অল অ্যাবাউট দ্য বায়োস্ফিয়ার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। সো হোয়াট ইজ বায়োস্ফিয়ার? ওকে, নাও সো ইকো, ওকে, নেক্সট আমরা যদি দেখি, আমরা একটু আগে বলছিলাম না যে বায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট। সো বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কি রয়েছে, কিছু অটোট্রফিক এলিমেন্ট রয়েছে বা জীবজন্তু আছে, কিছু অটোট্রপিক এলিমেন্ট থাকছে এবং কিছু হেটেরোট্রপিক থাকছে। অটোট্রপিক মিনস কি, যারা স্বাধীনভাবে ফ্রিডমলি, যারা কি করতে পারে, নিজের জন্য খাদ্য তৈরি করতে পারছে। ফর এক্সাম্পল এখানে কোনো একটা প্ল্যান্টও হতে পারে, কোনো অ্যানিম্যালও হতে পারে। বেশ কিছু অ্যানিমেল রয়েছে যারা কিন্তু নিজেরাই নিজেদের জন্য খাদ্য তৈরি করতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট। সো দে অল আর অটোট্রপিক। ওকে, হেটেরোট্রপিক মিনস কি, যারা কারোর উপর ডিপেন্ড রয়েছে। ফর এক্সাম্পল তুমি আমি, যদি গাছ আজকে না থাকে তুমি আমি বেঁচে থাকতে পারবো না, বিশেষ করে ফুডের জন্য। বাট গাছ ফুডের জন্য আমাদের উপর না ডিপেন্ড থেকেও নিজেই কিন্তু নিজের খাদ্য তৈরি করতে পারে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। বাট আমাদের কাছে এরকম কোনো প্রসেস নেই। সো উই আর দ্য হেটেরোট্রপিক, যারা আমরা ডিপেন্ড হয়ে রয়েছি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের উপরে। মেবি সেটা কোনো একটা অটোট্রপিক হতে পারে, কিংবা মেবি কোনো একটা অ্যানিমেলও হতে পারে যে আরেকটা অ্যানিমেলের উপর ডিপেন্ড করে রয়েছে। সো এটা হচ্ছে হেটেরোট্রপিক। সো হেটেরোট্রপিকের মধ্যে কি থাকছে, কিছু ডিকম্পোজার থাকছে। ওকে, এখানে প্রাইমারি কনজিউমার, কিছু কনজিউমার থাকছে, সেই কনজিউমারকে আমরা বলছি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। ওকে, সো এরকম থাকছে। ওকে, ক্যান ইউ সি দিস, যেটা আমরা একটু আগে বললাম। এবং অ্যাবায়োটিকের মধ্যে আমরা কি বলছি, সেখানে কিছু ইনঅর্গানিক কম্পোনেন্ট, মানে অক্সিজেন, নাইট্রোজেন, হোয়াট এভার গ্যাস দেখতে পাচ্ছি আমরা। ওকে, এছাড়াও এখানে কি থাকছে, প্রোটিন, নিউট্রিয়েন্ট, যেটা অর্গানিক কম্পাউন্ড থাকছে, এবং ফিজিক্যাল কম্পাউন্ড, মানে সূর্যের আলো থেকে শুরু করে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে হোয়াট এভার আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো দ্যাট মিনস কি, যে কিছু অ্যাবায়োটিক এলিমেন্ট এবং বায়োটিক এলিমেন্ট মিলে তৈরি করছে কি না, বায়োস্ফিয়ার। ওকে, এবং ইকোসিস্টেমেরই একটা সর্ববৃহৎ টার্ম হচ্ছে বায়োস্ফিয়ার। সো ইকোসিস্টেমের ডেফিনেশন ইজ নাথিং, এজি ট্যান্সেলে প্রথমে টার্মটা ইউজ করেছিল। এবং ইকোসিস্টেমের মধ্যে আমরা সেম অ্যাজ ইচ এন্ড এভরিথিং দেখতে পারি। বায়োস্ফিয়ারের মধ্যে আমরা কি বলছিলাম, আমরা স্ফিয়ারকে ডিনোট করে আমরা রিলেশনশিপ দেখাচ্ছিলাম। ইকোসিস্টেমের মধ্যে আমরা কি করছি, আমরা রিলেশনের উপর বেশি স্ট্রেস দিচ্ছি, যে একটা বায়োটিক এবং একটা অ্যাবায়োটিক মধ্যে কি রিলেশনশিপ থাকছে, বায়োটিকের মধ্যে কি রিলেশনশিপ, এবং পুরো জিনিসটাকে মিলে আমরা বলছি ইকোসিস্টেম। যখন বায়োস্ফিয়ার আমরা বলছিলাম তখন আমরা বলছি অ্যাটমসফিয়ার, এখানে এখানে যে প্রথমে লিভিং অর্গানিজমস থাকছে এবং তাদের মধ্যে, এবং ওই পার্টিকুলার স্পিয়ারের মধ্যে যে রিলেশনশিপ, লিভিং অর্গানিজমস এর মধ্যে যে রিলেশনশিপ, পুরোটা হচ্ছে বায়োস্ফিয়ার। ইকোসিস্টেম তার বাইরে না, ইকোসিস্টেম অবভিয়াসলি কোন একটা স্পিয়ারের উপরে এক্সিস্ট করছে। বাট ইকোসিস্টেমে কি রয়েছে এখানে, ইকোসিস্টেমের মধ্যে আমরা শুধু রিলেশনশিপের উপরে ফোকাস করছি, যে অ্যাবায়োটিকের সাথে বায়োটিকের মধ্যে যে রিলেশনশিপ থাকছে, তো এই জিনিসটাকে মেনলি আমরা কভার আপ করছি। বাট বায়োস্ফিয়ারটা একটু বৃহৎ নাম বলতে পারি। ওকে,
Still, hello, there is any doubt? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, দেন আমরা নেক্সটে যাব। ও, hello, am I audible? Yes, sir, but someone left in meeting, sir. বিকজ আমার নেট শেষ হয়ে গেছিল, আমি এগেন রিচার্জ করলাম, তো আমার একটু টাইম লাগলো। লটস অফ আজকে প্রবলেম হচ্ছে, বিকজ অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, তো আমার যতটা নেট ছিল শেষ হয়ে গেছে, তো আমাকে এগেন ডাটা প্যাক রিচার্জ করতে হবে। আমি একটু সবাইকে বলে দিচ্ছি, যতজন জয়েন করবে আদারওয়াইজ আমি ক্লাস তো করাবো, এটাও ফার্স্ট রেকর্ডিং। টাইম হলো স্যার, এরকম অবস্থা, এরকম আগে হয়নি, প্রথমবারই এরকম হলো। আই থিঙ্ক তুমি প্রথম থেকে অ্যাটেন্ড করছো ক্লাস, না? হ্যাঁ স্যার। বিকজ 1 ঘন্টা ধরে প্রবলেম চললো, তো আমার ওই চক্করে আমার নেটই শেষ হয়ে গেল যতক্ষণ আমরা ক্লাস শেষ হয়ে যেত। আমি একবার জাস্ট বলে দিচ্ছি, দেন আমি স্যার স্টার্ট করবো। আমাদেরও 19 থেকে ফাইনাল এক্সাম মাস্টার্সে। ওকে, 19 থেকে। আশুতোষে স্যার। ওকে, কবে শেষ হচ্ছে? স্যার আমাদের শেষ হচ্ছে আগস্টে, 14 তারিখ নয় 13 তারিখ, মানে ডিজার্টেশন ডেট এখন ঠিক হয়নি, মানে ফিল্ডে যে কোনো একদিন হবে। বুঝেছি। বাট অ্যাকচুয়ালি না, আমরা টার্গেট করছি ডিসেম্বরটাকে, আমরা তো আগস্ট পেরিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা শেষ করতে হ্যাঁ পারবো। স্যার, খুব সুবিধা হয় তখন মানে স্টার্ট করে, কারণ এখন খুব চাপে, মানে আমরা খুবই প্রেশারে আছি স্যার। আহ, আমরা বুঝতে পারছি, বাট আমরা কি করতে পারি, ইজি ইজি টপিক গুলোকে আগস্ট পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ স্যার, সেটা করলেও ভালো হয়। ইজি টপিক গুলোকে রাখলাম এবং সেরকম ভাবে ডিসকাশন, বিকজ আমরা যদি না পড়ি তাহলে প্রবলেম হয়ে যাবে, সিলেবাস হিসাবে না ডিসেম্বরে, তাহলে আবার হ্যাঁ জুন স্যার, মাসে কারণ ক্লাস আমাদের দাও। ডিসার্টেশনও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি স্যার। ওকে, আমরা আগস্ট পর্যন্ত, তোমরা পেড ব্যাচ যখন জয়েন করবে আমরা আগস্ট পর্যন্ত কম্পালসারি রাখবো। বাট আমরা
যে ফর এক্সাম্পল আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং এর ক্লাসগুলো প্রথমে করিয়ে নেবো, যেখানে তোমাদের ক্লাস জয়েন করলেই হয়ে যাবে আচ্ছা শুধুমাত্র। ঠিক আছে, ওটা 1-1.5 মাস ধরে চলে আচ্ছা ক্লাসটা। স্যার। তো ওই ক্লাসটা আমরা প্রথমে করিয়ে নেবো, যেখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কেউ তোমার বন্ধু রয়েছে আপনার যারা ভয়েসটা জয়েন এখনো করবে? ক্লিয়ার আসছে না। নাকি ব্যবস্থা করছি না। চয়েস করে কোন জায়গায় দেখতে পাচ্ছি না। এখন ঠিক আছে ভয়েস? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ওকে, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, জাস্ট আমি লিটল বিট একটা জিনিস জিজ্ঞাসা করছি। তোমার কি আর কোনো ফ্রেন্ড আছে যারা জয়েন করতে চায় ক্লাস পেড ব্যাচ, মানে খুঁজছিল? স্যার, আমাদের কলেজে যারা আছে তারা তো অলরেডি জয়েন হয়ে গেছে, ওরা তো নেট এক্সাম দিল, কিন্তু আমাদের এত প্রেশারের জন্য আমি আর কি পারিনি এবারে দিতে। আমি ডিসেম্বরে দেওয়ার টার্গেট আছে আমার। মোটামুটি ওকে মানে সবাই দিয়ে দিয়েছে নেট। ওকে, সবার কি নেট হয়ে গেছে? ওই যে স্যার ক্যান্সেল হয়ে গেল, সবাই একই রকম অবস্থায় রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো কেউ যদি চাই জয়েন করতে পারে, আমরা ডিসেম্বরটাকেই টার্গেট করছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি স্টার্ট করছি আবার। ওকে, সো তোমরা যদি না শুনতে পাও না, তখনই কাইন্ডলি আমাকে একবার বলে দিও। ঠিক আছে, যখনই দেখবি যে শুনতে পাচ্ছ না আমাকে ইনফর্ম করে দিও। আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। ওকে, আমি বুঝতেই পারিনি তো লাস্ট তোমরা কতটা শুনেছো আমাকে বলতে পারবে? এভরিওয়ান কাইন্ডলি। এই বায়োটিক কম্পোনেন্ট গুলো সোলার এনার্জি ওইসবগুলো পৌঁছে। ওকে ঠিক আছে, বুঝেছি। ওকে, সো আমি আমার ভিডিওটা অফ রাখছি, ঠিক আছে? কারণ প্রচুর নেট খাচ্ছে, আমি ল্যাপটপে করছি তো বহুত নেট নেট খাচ্ছি, তো আমার নেট শেষ হয়ে গেছিল অলরেডি। এক্সট্রিমলি সরি, আজকে এত ইন্টারাপশন হচ্ছে এবং আই এম ভেরি হ্যাপি কি তোমরা এত ইন্টারাপশনের পরেও তোমরা জয়েন করছো বারবার। আই এম ভেরি হ্যাপি। ওকে, রাত হয়ে গেল, আজকে ক্লাস চলবে। ওকে, সো এখান থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? ওকে, সো বায়োটিক কম্পোনেন্ট মানে কি আমরা দেখে নিলাম তো, যে সেখানে বায়োটিক কম্পোনেন্টকে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করছি, তাই না? একটা থাকছে অটোট্রপিক সাইড, আর একটা হচ্ছে হেটেরোট্রপিক। অটোট্রপিক মানে আমরা ইনডিরেক্টলি কি বলতে চাইছি, যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তাই না? তো এরা হচ্ছে প্ল্যান্ট, মেনলি এদেরকে আমরা প্ল্যান্ট ক্যাটেগরিতে রাখতে পারি। ঠিক আছে, এরপরে আর কি থাকছে, হেটেরোট্রপ। দেখো, হেটেরোট্রপের মধ্যে আমরা কি কনজিউমার বলে একটা ডিভিশন করে দিচ্ছি, আর ডিকম্পোজার বলে ডিভিশন করে দিচ্ছি। এই ডিকম্পোজারের মধ্যে যত মাইক্রো অর্গানিজমস থাকছে তারা কিন্তু বিলং করছে এই সিস্টেমের মধ্যে, এবং কনজিউমারের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এরকম ভাবে একটা আমরা ডিভিশন এখানেও দেখতে পাচ্ছি। ওকে, এবার মাইক্রো অর্গানিজমস মানে কি, যারা কি করছে, ফর এক্সাম্পল ধরো কোনো একটা কিছু পচে গেল কোথাও, তো সেখানে ওরা থাকছে, ওটাকে পচিয়েও দিচ্ছে, এবং ওরা ওখান থেকেই কি করছে, নিজেদের খাদ্যও পেয়ে যাচ্ছে। সোজা ভাষায় আমি যদি বলি ডিকম্পোজার এবং মাইক্রো অর্গানিজমসটা কি অ্যাকচুয়ালি, আমি বেসিক ডেফিনেশনে যাচ্ছি না, আদারওয়াইজ এটা প্রচুর বড় ক্লাস হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের ওভারভিউ দিচ্ছি এবং আমরা কি কি আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এটা গেল আমাদের একটা ইন জেনারেল ক্লাসিফিকেশন। ওকে, এটা গেল আমাদের একটা ইন জেনারেল ক্লাসিফিকেশন। এরপরে আমরা কি করতে পারি, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ বায়োস্ফিয়ারিক এলিমেন্ট। এটা যেরকম আমরা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আমরা কি করতে পারি, একটা ফাংশনাল ক্লাসিফিকেশন আমরা দেখতে পারি। ফাংশনাল ক্লাসিফিকেশনের মধ্যে কি থাকবে, সেম অ্যাবায়োটিক কম্পোনেন্ট থাকবে। এখানে বায়োটিকটাকে আমরা আর লিখে দিচ্ছি না, এখানে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট লিখছি, প্রডিউসার লিখছি, কনজিউমার লিখছি, আর ডিকম্পোজার লিখছি। এবার কনজিউমারকে ঠিক প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিতে আমরা ভাগ করে নিচ্ছি। তো এরকম ভাবে আমরা এগুলোকে করতে পারছি। তো এই পুরো জিনিসটা যাচ্ছে আমাদের ইকোসিস্টেম এবং
ইকোসিস্টেম এবং বায়োস্ফিয়ারের পার্টিকুলারলি পার্ট, যে ইকোসিস্টেম আর বায়োস্ফিয়ারের মধ্যে কোন কোন কম্পোনেন্ট থাকছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন আমরা হেটেরোট্রপস বলছি, এখানে মেনলি কিন্তু আমরা তিনটে টাইপস, আমরা যেরকম আমরা বলছি না হেটেরোট্রপস কে আমরা কনজিউমার এন্ড ডিকম্পোজারে ভাগ করতে পারি, ঠিক সেরকম ভাবেই হেটেরোট্রপস কে কিন্তু আমরা আরো ক্লাসিফাই করতে পারি, মানে বেসড অন ডিফারেন্ট থিং আমরা যদি এরকম ভাবে ক্লাসিফাই করতে পারি, স্যাপ্রোফাইটস, প্যারাসাইট এন্ড হোলোজেনিক অ্যানিমাল। নাও এবার তোমাদের কোশ্চেন আসবে যে স্যাপ্রোফাইটস এন্ড প্যারাসাইটস কি এবং কি না হোলোজেনিক যে অ্যানিমালস আছে সেটা কি। নাও যখন আমরা বলছি স্যাপ্রোফাইটস, তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙের ছাতা, তোমরা আই থিঙ্ক কেউ ব্যাঙের ছাতা খেয়েছো আগে, হ্যাঁ কি না এভরিওয়ান? আই থিঙ্ক সবাই খেয়েছো গ্রামের দিকে। হ্যাঁ সবাই না ওকে, স্যার। আরে ব্যাঙের ছাতা, ব্যাগিং করতে মানে ছাতু। ছাতু, হ্যাঁ। তো ওটা দেখবে এখন চাষও হয়, হ্যাঁ ওটা চাষও হয়, ঠিক আছে, এখন চাষ করে ফার্মিং হচ্ছে ওটার উপর, ব্যাঙের ছাতা না কি বলি ওটাকে চাষ করছে, যাই হোক আমি নামটাও ভুলে গেলাম। ওকে, শোনো, সো আমরা যখন স্যাপ্রোফাইটস বলছি, স্যাপ্রোফাইটস কি তাহলে কোনো একটা জিনিস পচে গেছে তো সেটার উপর ডিপেন্ড করে যারা বেঁচে থাকছে, দ্যাট মিনস কি যে অর্গানিক ম্যাটার বলতে পারি, ওকে, বা অর্গানিক কম্পাউন্ড বা যে সলিউশনসটা তৈরি হচ্ছে কোনো একটা কিছু পচে গেলে তো সেটার উপর ডিপেন্ড করে যে প্ল্যান্ট ও যে এনিম্যাল বেঁচে থাকছে সেগুলোকে আমরা স্যাপ্রোফাইটস বলছি, এরকম ইস্ট, মাশরুম, ইন্ডিয়ান পাইপ, ওকে, তো এরকম প্রচুর কিছু রয়েছে, অর্চিডস রয়েছে, ফাঙ্গি রয়েছে, তো এইগুলো হচ্ছে স্যাপ্রোফাইটস। পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই কোশ্চেন দেবে যে হুইচ ইজ নট এ স্যাপ্রোফাইটস বলে হয়তো চারটে দিয়ে দিল অপশন। ওকে, এরপর হচ্ছে প্যারাসাইট বা স্যাপ্রোফাইটস এর ডেফিনিশনও দিতে পারে, বিকজ কি এই জিনিসগুলো কেউ পড়ে যাবে না, সবাই কনজিউমার এর ডিভিশন পড়ে যাবে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। নাও সবাই এবার জিনিসগুলো খুব চেনা, বাট স্যাপ্রোফাইটস, প্যারাসাইটস এবং হোলোজেনিক অ্যানিমাল কি এই জিনিসগুলো কিন্তু ফিউ পিপলসই জানে, এবং পার্টিকুলারলি এর এক্সাম্পল গুলো কেউ যদি কেউ এই জিনিসটার কনসেপ্ট থাকে এক্সাম্পল গুলো কেউ পড়ে যাবে না। এক্সাম্পল প্রচুর রয়েছে, আমি যদি প্যারাসাইটস স্যাপ্রোফাইটস এর এক্সাম্পল আমি বলছি শোনো, ব্যাকটেরিয়া আছে, মাশরুম রয়েছে, ইন্ডিয়ান পাইপ রয়েছে, তারপরে এখানে অর্চিড রয়েছে, তারপরে এখানে ফাঙ্গি রয়েছে, তাহলে এত ধরনের জিনিস আছে। প্যারাসাইটস এর ডেফিনিশন কি, প্যারাসাইট কি, খুব ভালো এক্সাম্পল দিচ্ছে। ফর এক্সাম্পল তোমাদের কোনো একটা বন্ধুর মাথায় ইকুন হয়েছে, তুমি তার পাশে বসলে কি হবে, তোমার মাথায় ইকুন হয়ে যাবে। সো ইকুন যেটাকে আমরা বলছি লাইস, ওকে, তো লাইস কি, লাইসও হচ্ছে একটা প্যারাসাইট। সো প্যারাসাইট কি, প্যারাসাইট হচ্ছে কোন একটা লিভিং অর্গানিজম, মানে যেটা বেঁচে আছে, যেটা বেঁচে আছে। সো এই লিভিং অর্গানিজমস এর উপর যে পার্টিকুলার অ্যানিমেল গুলো আর যে প্ল্যান্ট গুলো কি রয়েছে ডিপেন্ড করে রয়েছে এবং তাদের থেকেই খাচ্ছে, ওকে, তো সেগুলোকে আমরা বলছি প্যারাসাইটস, মানে তাদের দেহে অবস্থান করছে এবং সেখান থেকেই খাদ্য পাচ্ছে এগুলোকে। তো সেখানে আমরা লাইস, ওয়ার্ম, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওকে, তো ওয়ার্ম এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এরপর হচ্ছে হোলোজেনিক, হোলোজেনিক মানে কি কনজিউমারের ডিভিশনটা চলে আসছে, ডেফিনেশনটা আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। এখানে আমরা কি বলছি, যে পার্টিকুলার এনিমেল গুলো যারা নিজেদের মুখ দিয়ে খাবার খাচ্ছে, যেরকম মানুষ মুখ দিয়ে খাবার খাচ্ছে, এলিফ্যান্ট, দ্যাট মিনস বিগ বিগ যে এনিমেল গুলো রয়েছে যারা কনজিউমারের ডিভিশনের মধ্যে আসে তাদের কি আমরা বলছি কি হোলোজেনিক অ্যানিমাল। সো যে হেটেরোট্রপিক বললাম এটা কি আমরা কি করে দিচ্ছি, বেসড অন ডিফারেন্ট থিং আমরা ক্লাসিফাই করে দিলাম, ওকে, সো নাথিং ইজ ডিফারেন্ট বাট কোশ্চেন্স কিন্তু এখান থেকে করতে পারে, ওকে। ইকোসিস্টেম আমি তোমাদের বলে দিয়েছি। নাও নেক্সট হচ্ছে ইকোলজি। দেখো ইকোসিস্টেমের মধ্যে আমরা কি বলেছিলাম যে অ্যাবায়োটিক এন্ড বায়োটিক, এবং বায়োটিকের মধ্যে যে কি রয়েছে, যে রিলেশনশিপ রয়েছে। তো ইকোলজিও ঠিক সেই, ইকোলজি কি, তাহলে কি ইকোসিস্টেমের মধ্যে আমি একটা রিলেশনশিপকে পড়ছিলাম। ইয়েস, ইকোলজি, ইকোলজি কি, ইকোলজি হচ্ছে একটা কি না সাইন্টিফিক একটা স্টাডিজ, ইকোলজি হচ্ছে কি না একটা সাইন্টিফিক স্টাডিজ যেখানে আমরা ইন্টার রিলেশনশিপ পড়ছি। একটু ভালো করে জিনিসগুলো বুঝবে, জিনিসগুলো কিন্তু একে অপরের সাথে ইন্টার রিলেটেড, বাট তাদের বেসিক বেসিক যে ডেফিনেশন রয়েছে তাদের মধ্যে কিছু মাইক্রো কি রয়েছে, ডিফারেন্সিয়েশন রয়েছে। যেমন বায়োস্ফিয়ার, ওখানে স্পিয়ারের মধ্যে আমরা রিলেশনশিপ করছিলাম, ইয়েস, ইকোসিস্টেমের মধ্যে আমরা রিলেশনশিপটাকে ফোকাস করেছিলাম। নাও ইকোলজি, ইকোলজিতেও কি করছি আমরা, রিলেশনশিপ করছি, বাট দ্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার ওয়ার্ডস। এখানে আমরা কি করছি, ইকোলজিতে যেটা করছি যে সাইন্টিফিক স্টাডিজ আমরা এখানে, তাহলে ইকোলজি কি, ইকোলজি হচ্ছে একটা সাইন্টিফিক একটা স্টাডিজ, তাই না। তো এই সাইন্টিফিক স্টাডিজ এর মধ্যে আমরা ইন্টার রিলেশনশিপ করছি, তার মানে কি ইকোসিস্টেম ছিল একটা অনলি রিলেশনশিপ,
ইকোলজি কি একটা সাইন্টিফিক স্টাডিজ যেখানে আমরা কি করছি, ইন্টার রিলেশনশিপ করছি। সো দ্যাট মিনস সাইন্টিফিক স্টাডিজ যে ওয়ার্ডটা এখানে আমরা অ্যাড করে দিলাম এবং জিনিস সেমই থাকছে, জিনিস চেঞ্জ হচ্ছে। এরকম কি, ফর এক্সাম্পল তোমাকে যদি বলি, তুমি মাংস কেউ, ধরো ফর এক্সাম্পল বলছি, মাংস কেউ কারি করছো, মাংসর কেউ ঝোল করছো, কেউ আফগানি চিকেন করছো, চিকেনই তো থাকছে না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? মোর অরলেস আমরা কি করছি, চিকেনই রান্না করছি, বাট দ্য ডিফারেন্স ইজ হোয়াট? ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটাই কি, আফগানি চিকেনটাকে আমরা আলাদাভাবে রান্না করছি, বাট চিকেন ওখানেও রান্না করছি। মাংস কথাতেও আমরা মাংসটাই রান্না করছি, বাট আলাদাভাবে। কেউ মাংসটাকে ঝোল করছে, আলাদাভাবে করছে। আরো চিকেনের অনেক কিছু আছে, আমি অত নাম জানি না। ওকে, সো যত ধরনের ডিশ রয়েছে চিকেনের সেটা সেম। দ্যাট মিনস কি, রিলেশনশিপ যেটা আমরা পড়ছি, রিলেশনশিপ ইজ সেম, বাট ডিফারেন্স কি, আলাদা আলাদা আমরা মশলা ইউজ করছি রিলেশনশিপে। কোথাও আমরা বলছি স্পিয়ারের মধ্যে রিলেশনশিপ রয়েছে, কোথাও রিলেশনশিপের উপর ফোকাস করছি, কোথাও একটা সাইন্টিফিক স্টাডিজ এর মধ্যে রিলেশনশিপ করছি। তো বেসিক বেসিক ডিফারেন্সিয়েশনের জন্য আমরা একটা করে টার্ম পাচ্ছি, ইকোলজি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার। ওকে, না, ইকোলজির মধ্যে আমরা কি বলছি, হিউম্যান ইকোলজি, ডিপ ইকোলজি, কালচারাল ইকোলজি। তো এগুলো বেসিক বেসিক ডিফারেন্স। হিউম্যান ইকোলজিতে কি করছি, হিউম্যানের বিহেভিয়ারটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। ইয়েস। ডিপ ইকোলজি একটা নতুন টার্ম, যেটা যেটা এখানে 1973-তে আর্নে হেস এই ডিপ ইকোলজি টার্মের উপর জোর দিয়েছিল। এবং এই ডিপ ইকোলজিটা কি করছে, যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস গুলো আমাদের সামনে আসছে এবং এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করছি। এখানে আমরা একটা রিলেশনশিপের উপরে একটা নতুন দিক পাচ্ছি। তো এই যে বেসিক বেসিক জিনিসগুলো, এই ইকোলজি থেকেও কিন্তু অনেক কোশ্চেন আছে। তো এই ডেফিনেশন গুলো কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? ওকে, নাও নেক্সট আমরা যাই তাহলে, আমি আবার স্লাইডে দেখাই। ওকে, নাও নেক্সট হচ্ছে ট্রপিক লেভেল। নেক্সট হচ্ছে ট্রপিক লেভেল। নাও ট্রপিক লেভেল কি, ফর এক্সাম্পল আমরা বলছি প্রডিউসার বা অটো ট্রাফিক যেটা আমরা বলেছিলাম। তারপর এখানে কি পাচ্ছি আমরা, কনজিউমার পাচ্ছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এরকম তোমরা বলতে পারো। এখানে ঘুরিয়ে কি হয়ে গেছে, অটো ট্রপিকটাকে প্রডিউসার বলে দিয়ে দিচ্ছে, যে প্রডিউস করছে। এরপরে হার্বিভোর, হার্বিভোর কি করছে, ডিরেক্টলি প্ল্যান্টকে খাচ্ছে। কার্নিভোর কি করছে, ডিরেক্টলি হার্বিভোরকে খাচ্ছে। এখানে আরেকটা জিনিস লেখা নেই, যেটা যে অমনিভোর। অমনিভোর কি করতে পারে, প্ল্যান্টকেও খেতে পারে, কার্নিভোরকেও খেতে পারে, হার্বিভোরকেও খেতে পারে, এন্ড প্রডিউসারকেও খেতে পারে। দ্যাট মিনস কি, কার্নিভোর শুধুমাত্র মাংস খায়, অমনিভোর সবাই ও সবকিছু খায়, মানুষ যেরকম অমনিভোর, সর্বভূক প্রাণী, ঠিক আছে? এরপরে তুমি যদি সিংহকে যদি বলো, আরে তুই শাকের তরকারি খেয়ে নে, তোরই শাকের তরকারি খাবে, খাবে না। ওকে, সো কার্নিভোর শুধুমাত্র হার্বিভোর দিয়ে খাবে, মাংসই শুধুমাত্র খাবে। বাট হার্বিভোর শুধুমাত্র ভেজিটেবল। ওকে, ভেজিটেরিয়ান হচ্ছে হার্বিভোর। আর যদি নন ভেজিটেরিয়ান বলি, শুধুমাত্র যে নন ভেজিটেরিয়ান সে হচ্ছে কার্নিভোর, অ্যান্ড যে সবকিছু খায় সে হচ্ছে অমনিভোর। সোজা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো এটা হচ্ছে বেসিক কিছু টার্ম গুলো দেওয়ার ছিল, যেটা আমি তোমাদের বলে দিলাম। যে টপিক লেভেল, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। টপিক লেভেল কি, টপিক লেভেল হচ্ছে একটা ইকোসিস্টেমের মধ্যে একটা বলতে পারো যে হায়ারার্কিক্যাল অর্ডার। সো এই হায়ারার্কিক্যাল অর্ডারের প্রত্যেকটা স্ট্রিপকে আমরা কি বলছি, এক একটা টপিক লেভেল। যেরকম ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ইকোসিস্টেম, ক্যান ইউ সি? এটা হচ্ছে একটা ইকোসিস্টেম, সবাই সবার সাথে রিলেশনশিপ। দাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমরা তখন থেকে স্ক্রিন দেখতে, আরে আগে বলবে তো, আমিও বুঝতে পারিনি, সরি, থ্যাংক ইউ। ক্যান ইউ সি দিস? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, ঠিক আছে? বিকজ পড়াতে পড়াতে পড়ার মধ্যে চলে গেলে আর বোঝা যায় না, সরি। বাট ডোন্ট ওয়ারি, হোয়াট এভার আমি পড়েছি স্ক্রিনটাকে সামনে রেখে পড়েছি। সো রেকর্ডিং হয়েছে, বাট রেকর্ডিং এ অনেক ইন্টারাকশন হয়েছে। তোমরা একটু কেটে ইউটিউবে রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? বিকজ আমি অনেকবার রেকর্ডিং করেছি, কেটেছি, বাট লাস্ট টাইম আর কাটতে পারলাম না, অনেকটা রেকর্ডিং করা হয়ে গেছিল। নাও, সো টপিক লেভেল আমি কথা বলছিলাম। টপিক লেভেল কি, টপিক লেভেল হচ্ছে ইকোসিস্টেমের যে হায়ারার্কি রয়েছে, ইকোসিস্টেমের মধ্যে যে হায়ারার্কি রয়েছে বা হায়ারার্কিক্যাল যে অর্ডার রয়েছে, সেই অর্ডারের এক একটা ধাপকে আমরা বলছি টপিক লেভেল। ওকে, সো টপিক লেভেলের মধ্যে যদি আমরা বলি টপিক লেভেল 1, সো টপিক লেভেল 1 এর মধ্যে কে রয়েছে, যারা অটো ট্রপিক, মানে একদম যারা নিচে থাকছে তাদেরকে আমরা কি বলছি, বলো? যারা একদম নিচে থাকছে তাদেরকে আমরা কি বলছি, অটো ট্রপিক। কি বলছি, অটো ট্রপিক। ফার্স্ট টপিক লেভেল। সেকেন্ড টপিক লেভেলে কে থাকছে, যে কনজিউমার 1, বাট প্রাইমারি কনজিউমার বলতে পারি। তারপরে কে থাকছে, সেকেন্ডারি কনজিউমার। তারপরে কে থাকছে, টার্সিয়ারি কনজিউমার। দেখো এই প্রাইমিডে দেওয়া রয়েছে। ওকে, বাট আমরা যদি এরকম ভাবেও বলি, তাহলে
টপিক লেভেল 1-এ প্রডিউসার থাকছে, তারপরে টপিক লেভেল 2-তে হার্বিভোর, নেক্সট কার্নিভোর, এবং সবার উপরে থাকছে কে টপিক লেভেল 4-এ কে থাকছে অমনিভোর থাকছে, তাই না? সো দ্যাট মিনস তোমাদেরকে কোশ্চেন এরকমও দিতে পারে যে টপিক লেভেল 1 2 3 4 তারপরে ম্যাচিং করতে দিল, কিংবা টপিক লেভেল 1-এ কে থাকে, হোয়াট এভার কোশ্চেন কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ওকে, সো এগুলো তোমরা মাথায় রাখবে। টপিক লেভেল কি তোমরা বুঝে গেলে এবং কিরকম এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমরা দেখে নিলে। নাও টপিক লেভেল দেখার পর আমরা যদি নেক্সটে যাই, সেটা হচ্ছে নেক্সটে হচ্ছে তোমাদের যে পিরামিড। বাট নাও পিরামিডে যাওয়ার আগে আমরা যদি একটুখানি ফুড চেন এবং ফুড ওয়েব গুলো দেখে নিই, এখানে কি ছবি দেওয়া রয়েছে? ইয়েস। নাও যদি আমরা দেখো টপিক লেভেল যখন দেখো এখানে ইকোলজিক্যাল পিরামিড কি বা ফুড চেন কি অ্যান্ড ফুড ওয়েব কি এবং টপিক লেভেল কি, এই ওয়ার্ড গুলো কিন্তু একে অপরের সাথে প্রচুরই কানেক্টেড রয়েছে বা ইন্টার রিলেটেড। দেখো ইচ অ্যান্ড এভরিথিং ইজ চিকেন, বাট দ্য প্রসেস কি রান্নার ডিফারেন্সিয়েশনস রয়েছে, মেকিং এর ডিফারেন্সিয়েশনস রয়েছে। ইয়েস। শোনাও এখানে আমরা যখন বলছি যে টপিক লেভেল, তখন আমরা কি বলছি যে ইকোসিস্টেমের মধ্যে যে হায়ারার্কিক্যাল অর্ডার রয়েছে ওর এক একটা স্টেপকে আমরা কি বলেছিলাম বা ধাপ কি বলেছিলাম? টপিক লেভেল। ইয়েস। নাও এই টপিক লেভেল গুলো কি রয়েছে? একটা চেনের মাধ্যমে কানেক্টেড রয়েছে, হ্যাঁ কি না? যে প্রাইমারি প্রথমে টপিক লেভেল 1, আমি যদি দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটার সাথে একটা কানেক্টেড রয়েছে না, হ্যাঁ কি না? যখন এরকম একটার সাথে একটা কানেক্টেড রয়েছে, সেটা কিসের মাধ্যমে কানেক্টেড রয়েছে? ফুড চেনের মাধ্যমে। সো ফুড চেন ইজ নাথিং, যে টপিক লেভেল গুলো বা ইকোসিস্টেমের মধ্যে যে হায়ারার্কি আমরা পেয়েছিলাম, সেই হায়ারার্কি গুলো কি রয়েছে? একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, তো তাই না? তো এবার ফুড চেনের সাথে ফুড ওয়েবের পার্থক্য কি? এবার যদি আমরা ইন রিয়েলিটিতে ভেবে দেখি, এটা কি সত্যি পসিবল যে গাছকে হরিণ খাচ্ছে, হরিণকে লায়ন খাচ্ছে? মানে এতই কি সিম্পল? নো, এতটা সিম্পল না। এরকম নাকি হরিণকে, ফর এক্সাম্পল একটা খুব ভালো এক্সাম্পল দিই তোমাকে। ধরো ফর এক্সাম্পল কোন একটা গন্ডার রয়েছে, কিংবা ধরো এমন একটা এনিমেল যে প্রচুর বড়, যে শুধুমাত্র মানে গাছকেই খায়, এবং একটা লায়ন যে শুধুমাত্র এই প্রাণীটাকেই খায়। বাট এই প্রাণী যদি আমি বলছি, ধরো ফর এক্সাম্পল একটা লায়ন রয়েছে, ওকে, এবং আমি একটা মানুষ, আমি যদি লায়নের সামনে যাই, লায়ন আমাকে খেয়ে নেবে। মানে কার্নিভোর কি করছে? অমনিভোরকেও খেয়ে নিচ্ছে, হ্যাঁ কি না? যদি ভালো করে ভেবে দেখো। বাট একটা লায়নের সামনে যদি 10 জন মানুষ চলে যায়, তাহলে লায়নটাকে মেরে দেবে, হ্যাঁ কি না? সো দ্যাট মিনস হোয়াট এভার আমরা পড়ছি ইন রিয়েলিটিতে কিন্তু এরকম একটা চেন ফলো হয় এরকম না, রিয়েলিটিতে আলাদা হয়, ফুড ওয়েভ হয়ে যায়। ফুড ওয়েভ মানে কি? একটা ফুড চেন আরেকটা ফুড চেনের সাথে কানেক্টেড থাকে, ফুড চেনটা অনেক সময় টার্ন করে। সো হোয়াট এভার একটা কমপ্লেক্স ম্যাটার আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য ফুড ওয়েভ। মানে ফুড ওয়েভে আমরা কি পড়ছি? এই একটা হায়ারার্কিক্যাল অর্ডারই পড়ছে এবং তাদের রিলেশনশিপ কে পড়ছে, কিন্তু তাদের কমপ্লেক্স রিলেশনশিপ কে পড়ছে। মানে তোমরা যদি এই জিনিসটাকে ভালো করে দেখো, ধরো এটা একটা গাছ, গাছকে ফ্রগ খাচ্ছে, আবার ফ্রগ শুধুমাত্র একে খাচ্ছে না, গ্রাস হপারকে খাচ্ছে। সো এ আবার একে খাবে, এ আবার একে খাবে, এ আবার একে খাবে। সেটা কমপ্লেক্স একটা জাল তৈরি হচ্ছে, ফুড চেনেরই একটা জাল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ফুড ওয়েব। এবং ইন রিয়েলিটিতে আমরা যদি দেখি ফুড ওয়েব এক্সিস্ট করে, ফুড চেন কখনোই এক্সিস্ট করতে পারে না। এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ কখনোই হতে পারে না। এরকম একটা কারসার দেখতে পাচ্ছি না, কোথায় গেল কারসার? ওকে, এরকম একটা কিন্তু শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপ কখনো হতে পারে না। অবভিয়াসলি এটার সাথে এটার একটা কানেকশন থাকবে, এটার সাথে এটার একটা কানেকশন থাকবে, এটার সাথে এটার একটা কানেকশন থাকবে। সো একে অপরের সাথে কানেক্টেড, যেটা কিন্তু আমরা ফুড চেনে দেখতে পাই না। ফুড চেন ইজ আ লিনিয়ার রিলেশনশিপ, ফুড ওয়েব হচ্ছে একটা কমপ্লেক্স রিলেশনশিপ, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে দেখতে পাচ্ছি না। তাহলে ফুড চেন কি, ফুড ওয়েব কি আমরা বুঝলাম, টপিক লেভেল কি বুঝলাম। এবার তাহলে পিরামিড কি? পিরামিড হচ্ছে কি, এই যে টপিক লেভেল গুলোকে তুমি যখন রাখছো একে অপরের উপরে রাখছো, এবং রাখলে কি দেখতে পাচ্ছি, ধরো এটা একটা টপিক লেভেল, এটাকে দেখো এরকম ভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকছে। এটাকে যখন তুমি একে অপরের উপরে চাপিয়ে দিচ্ছ, তখন দেখো একটা পিরামিড তৈরি হয়ে যাচ্ছে। ইয়েস। সো এই পিরামিডটাকে আমরা বলছি ইকোলজিক্যাল পিরামিড। ওকে, চার্লস এলটন যে ছিল প্রথমে ধারণাটা দিয়েছিল, তার অনেক সময় আমরা বলি এলটনিয়ান পিরামিড বা চার্লস এলটনের নাম অনুসারে আমরা বলেই থাকি। এগুলো খুব সিম্পল জিনিস, এগুলোতে আমরা যাচ্ছি না। পিরামিডের ডিভিশন রয়েছে, দেখো এখানে এখানে কি রয়েছে, নাম্বার পিরামিড রয়েছে, এনার্জি পিরামিড রয়েছে, বায়োমাস পিরামিড রয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো নাম্বার পিরামিড আপরাইট মানে সোজা, ইনভার্টেড মানে উল্টো, মানে সোজা উল্টো পিরামিড নাম্বার পিরামিড হতে পারে।
বায়োমাস পিরামিডও কি হতে পারে, সোজাও হতে পারে উল্টোও হতে পারে ইকোসিস্টেমের মধ্যে। বাট এনার্জি পিরামিড অলওয়েজ আপরাইট, সবসময় সোজা হয়। সোজা মানে কি, এবার আমি যাই, এটা হচ্ছে একটা আপরাইট পিরামিড, মানে প্রডিউসার যেখানে সব থেকে বড় বেস নিয়ে থাকছে এবং যে সব থেকে হাইয়েস্ট লেভেলে থাকছে, হাইয়েস্ট প্রফিট লেভেলে থাকছে, সেখানে সব থেকে কি থাকছে, কম পরিমাণ পরিমাণে হোয়াট এভার বলছি এনার্জি থাকছে। তার মানে বেসে বেশি এনার্জি এবং ওপরে গেলে সব থেকে কম এনার্জি। ওকে, এই জিনিসটা আমরা পড়বো যখন এনার্জি ফ্লো কিরকম ভাবে হচ্ছে, একটুখানি পরেই আমরা দেখবো। নাও, নাম্বার পিরামিড, এনার্জি পিরামিড এন্ড বায়োমাস পিরামিড। ইয়েস, সো এই তিন ধরনের পিরামিড কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। নাও নাম্বার পিরামিড কি, দেখো নাম্বার পিরামিডের খুবই সিম্পল জিনিস, যে একটা টপিক লেভেলে যে নাম্বারটা থাকে, ফর এক্সাম্পল তুমি একটা গাছের বলছো যে টপিক, ফর এক্সাম্পল তুমি একটা এটা বলছো, এটা একটা ধরো পিরামিড। ওকে, নাও এই পিরামিডটাতে তুমি যখন বলছো অটোট্রপিক বা প্রডিউসার, সো প্রডিউসার কত থাকছে, প্রডিউসার নর্মালি যদি বলি আমরা একটা টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টের মধ্যে, টেরেস্ট্রিয়াল মানে কি, স্থলভাগের উপর যে এনভায়রনমেন্ট, তাই না? তো সেই ইকোসিস্টেম বা এনভায়রনমেন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, গাছ সব থেকে বেশি, তারপরে তাদের উপর তাদেরকে যারা থাকছে তারপরে তাদের নাম্বার থাকছে, তারপরে তারপরে এরকম ভাবে আস্তে আস্তে যখন আমরা উপরের দিকে যাচ্ছি নাম্বারটা রিডিউস করছে। সো দ্যাটস দ্য নাম্বার পিরামিড এবং এটা হচ্ছে একটা আপরাইট পিরামিড। ওকে, বাট নাম্বার পিরামিড আবার কখনো কখনো কি হয়ে যায়, উল্টো হয়ে যায়। কিরকম উল্টো হয়ে যায় আমি একটা দেখাই। দেখো, ধরো একটা গাছ, ক্যান ইউ সি, ফর এক্সাম্পল একটা ধরো গাছ, একটা গাছের উপর অনেক পাখি থাকে, হ্যাঁ কি না? যখন একটা ধরো যেটা বড় গাছ রয়েছে সেখানে অনেক পাখি বাসা করে থাকে তো, হ্যাঁ কি না? হ্যালো, ক্যান ইউ ক্যান ইউ লিসন মি এভরিওয়ান? হ্যালো, সবাই স্যার। শুনতে হ্যাঁ পাচ্ছ? দাদা, হ্যাঁ ও কাইন্ডলি একটুখানি তোমরা আনমিউট করে কথা বলো, তাহলে কমিউনিকেট করতে সুবিধা হবে। না, একটা বড় গাছ, সবাই একটা বড় গাছে অনেক পাখির বাসা দেখেছো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। দেখেছো। দ্যাট মিনস কি, আমরা যদি এবার নাম্বারের দিক থেকে কাউন্ট করি, তাহলে একটা গাছ, গাছ একটাই, ওর উপর কত পাখি থাকছে, অনেক পাখি থাকছে, হ্যাঁ কি না? এবার ধরো ফর এক্সাম্পল এই পাখিটা গাছে মারা গেল, একটু আগে আমরা, ওকে নাও আমি ওটার দিকে যাচ্ছি না, একটুখানি টাফ হয়ে যাবে, আমি ওটা পরে আসছি। নাও হার্বিভোরের মধ্যে আমরা কি বলেছিলাম, প্যারাসাইটস থাকে, ডেফিনিশন মনে পড়ছে ইকুন, হ্যাঁ কি না? হ্যাঁ ওকে, নাও তাহলে পাখি কত আছে একটা গাছের ওপরে, এবং একটা পাখিতে কত প্যারাসাইটস থাকছে, তাহলে যতগুলো পাখি রয়েছে তাদের ওপর কতগুলো প্যারাসাইটস থাকছে, তারপরে হাইপার প্যারাসাইটস। দ্যাটস দ্য ইনভার্টেড নাম্বার পিরামিড, বুঝতে পারলে, হ্যাঁ কি না? ক্লিয়ার? এরপরে আসছে আমরা, হুম, আর এবার বলো দাদা। ওকে ওকে, শিওর। আমি বলছি ধরো নাম্বার পিরামিড, নাম্বার পিরামিড মিনস কি, প্রত্যেকটা টপিক লেভেলে যত নাম্বার থাকছে, সেই টপিক লেভেলে হোয়াট এভার লিভিং অর্গানিজমস থাকছে তাদের যে নাম্বার। নাও যখন আমরা বলছি একটা টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, মানে ধরো ফর এক্সাম্পল বড় একটা জায়গা জুড়ে, মানে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে কত গাছ আছে, প্রচুর গাছ রয়েছে, হ্যাঁ কি না? একটা ঘাসও হ্যাঁ একটা প্ল্যান্ট, একটা ছোট থেকে ছোট গাছও একটা তো প্ল্যান্ট না, একটা বড় গাছও একটা প্ল্যান্ট। এবার তুমি যদি সমস্ত plant-কে বা অটোট্রপিক হোয়াট এভার এলিমেন্ট থাকছে তাকে কাউন্ট করো, তারপরে তার উপর যদি প্রাইমারিকে দেখো, তারপর সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি দেখো, তাহলে কিন্তু পিরামিড কি হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। মানে এরকম তুমি একটা দেখতে পারবে। ইয়েস, সেটা তুমি গ্রাসল্যান্ডে দেখো কিংবা পন্ডে দেখো। অনেক সময় এটা আমরা ভুল ধারণা করে নিই যে ইনভার্টেড নাম্বার পিরামিড হচ্ছে ওয়াটার বা ওয়াটারের মধ্যে যে, মানে যে জলাশয়ের মধ্যে যে আমরা ইকোসিস্টেম দেখি বা পন্ডের মধ্যে যে ইকোসিস্টেম দেখি, সেখানটাকে অনেক সময় আমরা বলে থাকি যে এটা হচ্ছে ইনভার্টেড পিরামিড। নো, জলের মধ্যে হোক, টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টে হোক কিংবা গ্রাস এনভায়রনমেন্ট, হোয়াট এভার, সেখানে নাম্বার পিরামিড অলওয়েজ কি হয়, আপরাইটই হয়। মাথায় থাকবে তোমাদের, হ্যাঁ ছবি দেখে নাও। এবার ইনভার্টেড নাম্বার পিরামিড আমরা কোথায় দেখতে পারি, যেখানে একটা গাছ আছে, গাছের উপরে যত প্রাণী থাকছে তাদের উপর যে প্যারাসাইটস থাকছে, এই যে ইকোসিস্টেম, এটাকে আমরা ইনভার্টেড নাম্বার পিরামিড দিয়ে বলতে পারি। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, যেখানে আমরা একটাই গাছকে কাউন্ট করছি, আমরা সমস্ত প্ল্যান্টকে কাউন্ট করছি না, একটা গাছের মধ্যে যে ইকোসিস্টেম দেখতে পাচ্ছি, সেই ইকোসিস্টেমটাকে আমরা বলছি। ঠিক আছে, নাও এরপরে আমি আসছি, তাহলে কি আমরা কি বললাম যে অ্যাকুয়াটিক যে ইকোসিস্টেম, সেখানে নাম্বার পিরামিড কি হয়, কি হয় বলো?
আপরাইট হয়, বাট অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে বায়োমাস পিরামিড কি হয়, ইনভার্টেড হয়। নাও ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, কোশ্চেন্স কিন্তু এখান থেকে আসবে যে বায়োমাস ইনভার্টেড যে পিরামিড সেটা আমরা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে দেখতে পাই। এরকম ধরো চারটে স্টেটমেন্ট দিয়ে দিল। সি, ধরো বলছে যে বায়োটিক যে সরি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে যে বায়োমাস পিরামিড রয়েছে সেটা ইনভার্টেড। আবার একটা এক্সাম্পল, আবার একটা লাইন দিয়ে দিল, বললো ঠিক সেম এজ নাম্বার পিরামিড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে ইনভার্টেড। আবার এরকম তিনটে চারটা লাইন দিয়ে দিল, দিয়ে বলো যে কোন সেন্টেন্স গুলো কারেক্ট। এরকম দেয় না ইউজিসি নেটে, হ্যাঁ কি না? চারটে পাঁচটা হ্যাঁ sentence তাই। দিচ্ছে, তারপরে বলছে কোন সেন্টেন্স গুলো কারেক্ট। এক নম্বরটা এক দুই তিন চারটা, দুই তিনটা, দুই তিন চারটা, অনলি পাঁচ, এরকম দেয় না? সো সেখানে কিন্তু তোমায় কি করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স পড়তে হবে। এবার এখানে ভুল সেন্টেন্স কি 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 আমরা দেখে নিলাম যে নাম্বার পিরামিডটা কিন্তু আপরাইট, ইনভার্টেড না, তাহলে দ্যাটস দ্য রং সেন্টেন্স। এবার ওই নাম্বারটা যদি সবার মধ্যে দিয়ে দেয় এবং ওটা যদি একটা একটা অপশনে না থাকে, তাহলে দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো কোশ্চেন্স কিন্তু এরকম ভাবে জিজ্ঞাসা করবে, ডিরেক্টলি কখনো জিজ্ঞাসা করবে না যে ফর এক্সাম্পল ইনভার্টেড বায়োমাস পিরামিড কোনটা, এরকম জিজ্ঞাসা করলে সবাই অ্যান্সার দিয়ে দেবে। বাট এরকম যখন সেন্টেন্সে জিজ্ঞাসা করবে তখন কিন্তু সবাই ভুল করবে। ওকে, ক্লিয়ার? নেক্সটে যাই আমি। আচ্ছা, এনার্জি পিরামিড আছে। ওকে, এটুকুনি ক্লিয়ার? তাহলে আমি এনার্জি পিরামিড দিয়ে এটা পড়িয়ে শেষ করি এটাকে, যে নেক্সটে যাবো। হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, নাও এনার্জি পিরামিডের যখন আমরা কথা বলছি, আমরা কি বলছি, সেটা অলওয়েজ আপরাইট হয়। কেন আপরাইট হয়? এনিওয়ান ক্যান টেল মি হোয়াট ইজ দ্য রিজন? আমরা একটা এনার্জি ফ্লোর একটা আমরা ল পড়েছি, মনে আছে, লিন্ডেম্যানস ল, মনে পড়ছে? যেখানে লয়ে আমরা কি বলেছিলাম, যেখানে লয়ে আমরা বলেছিলাম যে ফর এক্সাম্পল প্রডিউসার এ যখন নিজের জন্য খাদ্য তৈরি করছে, তখন এ 90% যে এনার্জি সেটা নিজে কনজিউম করছে, মানে নিজে ব্যবহার করছে বলতে পারো। এবার সে কিরকম ভাবে ব্যবহার করছে, সে রেসপিরেশনের মাধ্যমে সে 90% এনার্জিকে কনজিউম করছে 100%-এর মধ্যে, এবং 10% এনার্জিকে কি করছে, পরের টপিক লেভেলে ট্রান্সফার করে দিচ্ছে। মানে এটা যদি টপিক লেভেল 1 হয়, তাহলে টপিক লেভেল 2 তে ফর এক্সাম্পল আমি বলছি ধরো এটা 100, দেখো খুব সুন্দর লাগবে বুঝতে, এটা ধরো 100 আছে, ঠিক? তাহলে এই 100-র মধ্যে 90% যে এনার্জি কে ইউজ করলো, প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের কাছে কত এনার্জি থাকলো, প্রথমে শুরুতে 100, যখন সেটা হার্ডবি ভরে গেল, এর 90 এনার্জি কি করলো, বা 90% এনার্জি বা কিলো ক্যালোরি হোয়াট এভার থাকছে ইউনিট, আমি এখন ছেড়ে দিচ্ছি। তাহলে 90% ইউনিটে কি করছে, 90% এনার্জি সে নিজে ইউজ করে নিল। কিসের মাধ্যমে ইউজ করলো, রেসপিরেশনের মাধ্যমে। বাকি যে 10% থাকলো, সেই 10%টা ও নিজের কাছে রেখে দিল, এবং সেই প্ল্যান্টকে যখন কোনো একটা হার্বিভোর বা আমরা খেলাম, সহজ ভাষায় যদি বলি হার্বিভোর খেলো, তাহলে তখন কি হলো, 10% মানে 10 এনার্জি এখানে আসলো। তাহলে এনার্জি অনেক কমে গেল। এটাকে তুমি যদি এরকম ভাবে সাজাও, তাহলে এখানে 100 অনেক বেশি, দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, নাও তাহলে এখানে কি থাকলো, 100 থাকছে। অ্যাকচুয়ালি আমার কাছে এই মুহূর্তে মাউস নেই, তো কিপ্যাড ইউজ করে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তো কাইন্ডলি তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, নাও সো 100 এখানে থাকলো, যখন এই হার্বিভোরের কাছে আসলো এখানে 10 এসে পৌঁছালো, তাহলে উপরে কি হয়ে যাবে, পিরামিডটা ছোট হয়ে গেল, 10 হয়ে গেল। নাও এই 10 যখনই হয়ে গেল, এই তাহলে এর কাছে 10 থাকছে। এবার এ কি করবে, এর 90% এনার্জি কনজিউম করবে, দ্যাট মিনস এ ন এনার্জি কনজিউম করলো, একটা এর কাছে সেন্ড করলো। কার্নিভোরে তাহলে কি হয়ে গেল, আরো আরো এনার্জি কমে গেল। কিরকম ভাবে কমে গেল আমি বললাম, এ হার্বিভোর কি করছে, নিজে বেঁচে থাকার জন্য রেসপিরেশনের সময় বা নিজের হোয়াট এভার কার্যকলাপ রয়েছে তার জন্য 9 এনার্জি কনজিউম করলো। 1 এনার্জি যেটা থেকে যাচ্ছে, বিকজ আমি কি বলছি, 100% এনার্জির মধ্যে 90% কনজিউম হবে রেসপিরেশনের জন্য, 10% ট্রান্সফার হবে। দ্যাটস দ্য ল, এটাই হচ্ছে যে ল্যান্ডেম্যানের ল, ঠিক আছে, লিন্ডেম্যানের ল। নাও তাহলে এখানে 1 আসলো, ওকে, কার্নিভোরের কাছে তাহলে কত আসলো, 1। এখান থেকে আবার কি 90% কনজিউম হয়ে যাবে, তার মানে 0.9 কনজিউম হবে, 0.1 এর কাছে যাবে,
কত যাবে এর কাছে? 0.1। তাহলে এবার ভেবে দেখো, ক্যান ইউ সি? তাহলে এখানে ভেবে দেখো, তাহলে 100 থেকে শুরু হয়েছিল, লাস্টে কত আসলো? 0.1। সো তাহলে এখানে যদি এনার্জি অনুযায়ী যদি আমরা একটা পিরামিড তৈরি করি, তাহলে তুমি যে এনভায়রনমেন্টের মধ্যেই যাও না কেন, ফর এক্সাম্পল একটা গাছের উপরই তুমি নিজে ভেবে নাও, এটা গাছ নিজে 100% পাচ্ছে, তাকে যে ইউজ খাচ্ছে সে 10 পাচ্ছে, তাকে যে খাচ্ছে সে 1 পাচ্ছে, তারপরে 0.1 পাচ্ছে। এই লটাই চলতে থাকবে। দ্যাটস ওয়াই তুমি যে কোনো এনভায়রনমেন্টের মধ্যে, যে কোনো ইকোসিস্টেমের মধ্যে যাও না কেন, এনার্জি যে পিরামিড সেটা অলওয়েজ আপরাইট হবে, নেভার ইনভার্টেড। বিকজ এরকম পসিবল না যে এখানে 100% এনার্জি আছে আর এখানে গিয়ে 1000% হয়ে গেল। দ্যাটস পসিবল, হ্যাঁ কি না? এটা কি সম্ভব? তোমরাই বলো। ইজ ইট পসিবল? ইস অর নো? না স্যার। এটা পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা লিন্ডেম্যানের ল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এনার্জি পিরামিড নেভার পসিবল ইনভার্টেড। সো এই যে লাইনগুলো তোমাদেরকে বলছি কেন পসিবল না, কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে। ওয়াই? তখন লিন্ডেম্যানের লটাকে দিতে পারে। আমরা এরকম পড়েছি না, যখন অ্যাসার্শন এন্ড রিজনিং এ কোশ্চেন দেয়, প্রথমে একটা লাইন দিয়ে দিল, তারপরে তার রিজন দিয়ে দিল যে এই রিজনের জন্য অ্যাসার্শনের রিজন হচ্ছে এটা। ফর এক্সাম্পল এখানে অ্যাসার্শন দিয়ে দিল যে এনার্জি পিরামিড নেভার ইনভার্টেড, কখনো পসিবল না। তারপরে দিয়ে দিল অ্যাজ পার ল অফ দ্য লিন্ডেম্যান। এবার বলছে দুটো সেন্টেন্সই কারেক্ট, দুটো সেন্টেন্স কারেক্ট, যে অ্যাসার্শনের যে রিজনিং সেটাও কারেক্ট, এরকম ভাবে যে 4টে অপশন দেয়, তাহলে এরকম ভাবেও তোমাদের কি কি হতে পারে, কোশ্চেন দিতে পারে। ডিরেক্টলি দেবে না, কোশ্চেন কিন্তু ইনডিরেক্টলি ঘুরিয়ে দেবে। তোমাদের যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে কোশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু টাফ রয়েছে। ওকে, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ক্লিয়ার সবার কাছে? এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, নাও এরপরে আমরা কিছু সুন্দর সুন্দর টার্ম দেখি। সেরে, সেরে কে কে শুনেছো নাম? সেরে কমিউনিটি। কমিউনিটি মানে? স্যার একটা ছেড়ে কমিউনিটি। ইয়েস ইয়েস, সেরে, ইয়েস, সেরে কমিউনিটি ইজ আ ডিফারেন্ট থিং, এর মধ্যেই আসবে। বাট সেরে কি? সেরে রয়েছে, সেরে কমিউনিটি রয়েছে, সেরাল স্টেজ রয়েছে, তারপরে কি বলে লিথোসেরে রয়েছে, এক্সোসেরে রয়েছে, অনেক ধরনের সেরে হচ্ছে। সো সেরে ইজ আ ভেরি বিগ কনসেপ্ট। আমি ওর ইন ডিটেলে যাবো না, তোমাদেরকে আমি বলে রাখছি কোন কোন টার্ম গুলো ইম্পর্টেন্ট, এবং তাদের সম্পর্কে একটা দুটো করে যে লাইন বলে রাখছি, তোমাদের পড়তে হবে। ইকোটোন, ইকোটোনের কনসেপ্ট কিন্তু বহুত ইম্পর্টেন্ট। ইকোটোন, ইকোক্লাইন, দুটো জিনিসের মধ্যে তফাৎ কি কেউ বলতে পারবে? বেসিক ডিফারেন্স বলতে পারবে? আমিও ইন ডিটেলে যাচ্ছি না, আমি জাজ করছি না কাউকে। ইকোটোন মানে হচ্ছে দুটা ইকোসিস্টেমের মধ্যবর্তী যে ইয়াটা, আর ইকোটোন হচ্ছে দুটা ইকোসিস্টেম থেকে যতটা দূর দিকে যাব তত প্রাণীদের ইয়াটা বৈচিত্র্যটা চেঞ্জ হবে এরকম। ইয়েস, তাহলে ইকোটোনে আমরা কি বলছি, যে একটা জায়গা যেখানে দুটো ডিফারেন্ট ইকোসিস্টেম এসে কি করছে, কনভার্জ করছে, এবং কনভার্জ করার জন্য ওখানে আমরা নাম্বার অফ স্পিসিস এর যে ডাইভার্সিটি, সেটা এখন আমরা বেশি দেখতে পাচ্ছি। দ্যাটস দ্য বেসিক বা বেসিক কনসেপ্ট হচ্ছে ইকোটোনের। ইকোক্লাইনের কনসেপ্ট কি? ফর এক্সাম্পল কোন একটা ইকোটোন জোন, এবার সেই ইকোটোন জোনে, ফর এক্সাম্পল আমরা ধরছি যে এটা একটা ইকোটোন জোন, আমি তর্কের খাতিরে আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? সো ইকোটোন জোন থেকে, মানে আমি ধরো আচ্ছা চলো তোমাদেরকে প্রথমে একটা এক্সাম্পল দিই। তোমরা ফেয়ার লাভলির একটা মনে আছে অ্যাড দিতে, একটা ফেজের স্কেল দেখাতো, ডার্ক থেকে হোয়াইট এর মধ্যে যে একটা স্কেল হয়। হ্যাঁ তনুশ্রী, মনীষা, কস্তুরী, তোমরা আই থিঙ্ক বেটার জানবে। একটা স্কেল দেখাতো না যে কার ফেসের কালার কি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, তো সেখানে কি ছিল, একটা গ্র্যাজুয়াল কালারের ডিফারেন্সিয়েশন তৈরি হয়েছিল, গ্র্যাজুয়ালি ধীরে 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 কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? সেখানে কি দেখেছিলাম, ধীরে ধীরে কি হয়েছিল, কালার চেঞ্জ হয়েছিল, তাই না? তো ইকোক্লাইনের, হ্যাঁ স্যার, অনেক ভ্যারিয়েশনস ছিল। ইয়েস, সো ইকোক্লাইনের কনসেপ্টও কিন্তু সেটাই। ইকোক্লাইনে আমরা কি বলছি, যে ধীরে ধীরে যখন প্রাণীর যে বৈচিত্র্য, বা আমি বলছি ধরো মানুষ, মানুষ থেকে ভাল্লুক হয়ে গেলে ডিরেক্ট কিন্তু ইকোক্লাইন না, মানুষের মধ্যেই যে আমরা বৈচিত্র্য দেখতে পারবো, একটার পর একটা স্পিসিস, এরকম ভাবে যে একটা ধাপ তৈরি হচ্ছে, একটা
একটা রিজিয়নের মধ্যে, দ্যাটস দ্য ইকো ক্লাইমেট। ওকে, এখানে তোমরা যদি দেখো সমস্তটাই কি প্ল্যান, ক্যান ইউ সি? এখানে দেখো তুন্দ্রা থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু প্ল্যান, কিন্তু এদের মধ্যে একটা কি রয়েছে, একটা গ্র্যাজুয়াল ডিফারেন্সিয়েশন রয়েছে। তোমরা যদি একটা জায়গায় যাও, ধরো আমি বলছি মরুভূমি, দেখো এখানে খুব ভালো এক্সাম্পল হচ্ছে মরুভূমি, তারপরে হালকা হালকা ঘাস, তারপরে ওর থেকে একটু বেশি ঘাস, তারপরে টেম্পারেট, তারপরে এরকম ভাবে আরেকটু বেশি ফরেস্ট হয়ে গেল, তারপরে এখানে একদম বেশি ফরেস্ট, তারপরে এখানে আরেকদম, তারপরে তুন্দ্রা, তারপরে আইস ক্যাপ। দ্যাট মিনস কি, যখন একটা ইকোসিস্টেম চেঞ্জ হচ্ছে তার মধ্যে থাকা প্ল্যান্ট গুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো কোন একটা পার্টিকুলার কমিউনিটিতে আমি গেলাম, ফর এক্সাম্পল প্ল্যান্ট কমিউনিটি, হ্যাঁ ওই কমিউনিটির মধ্যে যে ধীরে ধীরে আমরা ডাইভার্সিটি চেঞ্জ হতে দেখছি, দ্যাটস দ্য কনসেপ্ট অফ ইকো ক্লাইম। ওকে, ইকোটোনের কনসেপ্ট কিন্তু আলাদা। না সেরে, সেরে একটা প্রচুর বড় কনসেপ্ট, আমি যদি এখন শুরু করি তাহলে এটাতেই এই ক্লাস চলে যাবে। সেরে ইজ এ ভেরি বিগ কনসেপ্ট। ওকে, তো তোমরা এটা ভালো করে পড়বে, আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বেসিক কনসেপ্ট বলে দিচ্ছি তোমাদের। সেরে কি, সেরে হচ্ছে একটা কনসেপ্ট যেখানে আমরা বলছি যে ধরো ফর এক্সাম্পল একটা যখন ধরো পৃথিবী তৈরি হয়েছিল, না লেটস সি, না ধরো কোন একটা জায়গাতে কোনো ধরনের মাটি নেই, কিছু নেই, সেখানে প্রথমে মাটি ডেভেলপ হলো, ইয়েস, তারপরে সেখানে একটা ছোট প্ল্যান্ট তৈরি হলো, মানে আমি বলছি প্ল্যান্টও না, প্ল্যান্টের মতো দেখতে কোনো একটা কিছু ডেভেলপ হলো। ওটা আস্তে আস্তে ওভার দ্য টাইম, ওভার দ্য ডিকেট, ওভার দ্য মিলিয়নস অফ ইয়ার্স কি হচ্ছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওটা আস্তে আস্তে চেঞ্জেস হচ্ছে, এবং একটা দিনে এসে দেখছি একটা বড় গাছ তৈরি হয়ে গেল। তাহলে কোনো একটা কমিউনিটির মধ্যে ওভার দ্য ভেরি লং টাইমের মধ্যে কি হলো, একটা যে ছোট জিনিস ছিল বা কিছুই ছিল না, সেখান থেকে একটা জিনিস কি হলো, তৈরি হলো। তো এটার হচ্ছে একটা বেসিক কনসেপ্ট বললাম আমি। তো এটা হচ্ছে সেরে। নাও সেরের মধ্যে প্রথমে একটা কনসেপ্ট আছে প্রাইমারি সাকসেশন, যেটা 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 হচ্ছে ইকোলজি। ওকে, আরেকটা জিনিস, সেরেটা কি অনেক সময় আমরা ইকোলজিক্যাল সাকসেশন বলে থাকি। ওকে, নাও এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, বা দুটো ডিভিশনও বলতে পারো সোজা ভাষায়। একটা হচ্ছে প্রাইমারি সাকসেশন, একটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন কি, প্রাইমারি সাকসেশন হচ্ছে ধরো একটা জাস্ট রক, আমি যেটা একটু আগে বলছিলাম, যে যেখানে মাটিও ডেভেলপ হয়নি, সয়েলও ডেভেলপ হয়নি, একটা রক, সেই রক সার্ফেসের উপরে প্রথমে কি হবে, ওয়েদারিং এর উপর মাধ্যমে প্রথমে, বা আরো যে এজেন্ট গুলো রয়েছে, এনভায়রনমেন্টাল এজেন্ট, বা আমরা বলতে পারি ইরোশনাল ডিপোজিশনাল এজেন্ট, ওকে, বা এক্সোজেনেটিক যে এজেন্ট গুলো থাকছে, তো সেগুলোর মাধ্যমে কি হচ্ছে, প্রথমে মাটি ডেভেলপ হলো, মাটির পরে সেখানে ছোট ছোট ঘাস ডেভেলপ হলো, সেই ঘাস থেকে শুরু করে একটা বড় গাছ তৈরি হলো। এই পুরো জিনিসটা হচ্ছে সেরে। বাট যখন সেটা একদম বেয়ার রক বা কোন একটা পাথর থেকে শুরু করে যে পুরো জিনিসটা নতুন করে যখন একটা তৈরি হচ্ছে, মানে কিছুই ছিল না, সেখান থেকে নতুন করে, যেখানে প্রথমে রক, তারপরে লাইকেন, তারপরে ছোট ছোট গাছ, এরকম ভাবে ধীরে 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 একটা একটা প্রজাতির জন্ম হচ্ছে, ডেভেলপ হচ্ছে একটা প্রাণ, একটা 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 পার্টিকুলার কমিউনিটি কিরকম ভাবে, সেটাই হচ্ছে সেরে। ওকে, তো প্রাইমারি সাকসেসর মিনস কি, যেখানে একদম পায়োনিয়ার থেকে শুরু করে যখন একটা কমিউনিটির মধ্যে ক্লাইম্যাক্স আমরা দেখতে পারি না। এবার তোমাদের মনে কোশ্চেন, হোয়াট ইজ ক্লাইম্যাক্স? ক্লাইম্যাক্স মিনস এটা একটা, যখন সেলের কনসেপ্ট বলছি, সেখানে যখন হাইয়েস্ট লেভেল অফ সেলেতে আমরা পৌঁছাচ্ছি, এবং সেখানে গিয়ে যখন আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি হচ্ছে, এবং যেখানে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা ডেভেলপ কিছু দেখতে পাচ্ছি, যেটা কমপ্লিটলি ডেভেলপ হয়ে গেছে সেই কমিউনিটির মধ্যে, যেরকম প্ল্যান্ট কমিউনিটির মধ্যে বলতে পারি একটা বড় গাছ, তো সেই জায়গাটাকে বা সেই স্টেজটাকে বা সেই কমিউনিটিটাকে অনেক সময় অনেক, ওটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স। ওকে, নাও এরপরে দেখছে সেকেন্ডারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন মিনস কি, ধরো ফর এক্সাম্পল কোন একটা জায়গাতে ক্লাইম্যাক্সে সেরে চলে গেছে, ওখানে কি হলো না, ফরেস্ট ফায়ার হলো কিংবা একটা ইভেন্ট হলো, যার জন্য সমস্ত ইকোসিস্টেমটাই ডিস্ট্রয় হয়ে গেল। কিন্তু ডিস্ট্রয় হয়ে গেলেও কি হবে, তার মধ্যে কোনো না কোনো একটা কিছু পড়ে থাকবে। লাইকেন তো ডিস্ট্রয় হবে না, বলছি লাইকেনও ডিস্ট্রয় হয়ে গেল, মাটি তো ডিস্ট্রয় হবে না, তাহলে সেটা একদম রক থেকে শুরু করতে হলো না, মাটি থেকে শুরু হলো, এবং সেখান থেকে আস্তে আস্তে কি হলো, একটা কমিউনিটি ডেভেলপ করছে। তো এটাকে আমরা বলছি সেকেন্ডারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশনে কি হচ্ছে, পুরো পায়োনিয়ার স্টেজ থেকে ডেভেলপ করতে হচ্ছে না, সেখানে অলরেডি একটা এক্সিস্ট করছিল ইকোসিস্টেম, সেটা ডিস্ট্রয় হয়ে গেছে, এবং তারপর থেকে যেটা তৈরি হচ্ছে, দ্যাটস দ্য সেকেন্ডারি সাকসেশন। তো এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু কোশ্চেন করতে পারে, যে কোন একটা কমিউনিটি এক্সিস্ট করছিল, সেটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর যখন একটা আরেকটা কমিউনিটি তৈরি হচ্ছে, সেটা কোন সেল, সেটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশনের মধ্যে পড়ছে সেই সেলটা। ওকে, ওকে, সেটার আরো ডিভিশন রয়েছে অনেক, আমি যাচ্ছি না। এছাড়াও অনেক কনসেপ্ট রয়েছে, যেরকম রেজিলেন্সের কি কনসেপ্ট রয়েছে,
তারপরে আমরা যেটা বলছি সাকসেশনের মিনিং কি, প্রাইমারি সাকসেশন, এই প্রচুর ধরনের টার্ম রয়েছে, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। ওকে, নাও আমরা এরপরে বলছি যে বায়োকেমিক্যাল বা অনেক সময় আমরা যেটা বলে থাকি যে বায়োকেমিক্যাল সাইকেল কি। তোমাদের যদি সিলেবাস দেখাই টার্মটা তোমরা দেখে বুঝতে পারবে। ক্যান ইউ সি দিস টার্ম? ওকে, জিওকেমিক্যাল বা বায়োজিওকেমিক্যাল সাইকেল অনেক সময় আমরা বলে থাকি। ঠিক, তো এই কনসেপ্টটা কি, এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে। যখন আমরা বলছি বায়োকেমিক্যাল বা জিওকেমিক্যাল সাইকেল, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি তিনটে সাইকেল থাকছে মেনলি। একটা হচ্ছে কার্বন সাইকেল, একটা হচ্ছে অক্সিজেন সাইকেল, এবং একটা থাকছে নাইট্রোজেন সাইকেল। ওকে, তো যখন আমরা বলছি জিওকেমিক্যাল বা বায়োজিওকেমিক্যাল বা জিওবায়োকেমিক্যাল হোয়াট এভার বলছি, তো জিওবায়োকেমিক্যাল বা জিওকেমিক্যাল সাইকেল, তো সেখানে কি হচ্ছে যে বায়োস্ফিয়ারের মধ্যে বা বায়োস্ফিয়ার বা ইকোসিস্টেমের মধ্যে তোমরা যদি বলো, সেখানে যে যে নিউট্রিয়েন্টস থাকছে, সেই নিউট্রিয়েন্টসটা যখন একটা সাইকেলের মধ্যে দিয়ে ঘুরছে, তো সেই সাইকেলটাকে আমরা বলছি কি না জিও বায়োকেমিক্যাল বা জিওকেমিক্যাল সাইকেল বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলছি। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, নিউট্রিয়েন্টটা সাইকেল আকারে ঘুরছে একটা ইকোসিস্টেমের মধ্যে। এবার বলো, যখন আমরা বলছি নিউট্রিয়েন্ট, সেটা কি কোনো একটা সাইকেল কমপ্লিট করতে পারবে কোনো একটা নিউট্রিয়েন্টকে? নেভার পসিবল, বিকজ আমি যে নিউট্রিয়েন্টটা খাই অন্য একটা অ্যানিমেল নাও খেতে পারে, প্ল্যান্ট সেই নিউট্রিয়েন্টটা নাও নিতে পারে। ইয়েস, সেখানে নাম্বার অফ সাইকেল কাজ করছে। জিওকেমিক্যাল বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কোনো একটা পার্টিকুলার সাইকেলকে বোঝায় না, সেখানে আর নাম্বার অফ সাইকেল মানে অনেক সাইকেল থাকছে, এবং সমস্ত সাইকেলকে আমরা কম্বাইন্ড করে একটা আমব্রেলা টার্ম, একটা আমব্রেলা বা একটা বলতে পারছি আমব্রেলা টার্ম দিচ্ছে। তো সেই আমব্রেলা টার্মটা হচ্ছে কিনা জিওকেমিক্যাল বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। তো সেখানে অক্সিজেন সাইকেল থাকছে, কার্বন সাইকেল থাকছে, নাইট্রোজেন সাইকেল থাকছে। দেখো, নাইট্রোজেন সাইকেলটা না খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি বেশি টাইম ইনভেস্ট করতে চাইছি না কার্বন সাইকেল। কার্বন সাইকেল তোমাদের সহজ ভাষায় যদি বলি কি হবে, তো জুম করে নি। ওকে, অক্সিজেন সাইকেলে কি হবে, সোজা ভাষায় আমরা যদি বলি, ওখানে কার্বন সাইকেল, সরি প্রেজেন্ট তো কার্বন সাইকেল বলছি। কার্বন সাইকেলে কি হচ্ছে, একটা কলকারখানা থেকে, না দেখো, আমরা যখন সাইকেল বলছি এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। দুটো জিনিসের মধ্যে আমরা কি পড়বো, যে এই যে আমরা একটা বলছি সাইকেল, সাইকেলের মধ্যে একটা কি থাকছে, অ্যাটমসফিয়ারিক পুল থাকছে। অ্যাটমসফিয়ারিক পুল মানে কি, যে অ্যাটমসফিয়ারটা উপরে বিলং করছে, সেটা কি এখানে আমরা অ্যাটমসফিয়ারিক পুল বলে থাকি। সো সেই অ্যাটমসফিয়ারিক পুলের সাথে কিরকম ভাবে লিথোস্ফিয়ার এই জিনিসটাকে এক্সচেঞ্জ করছে, বা এই অ্যাটমসফিয়ারটার সাথে আদার যে স্ফিয়ার গুলো রয়েছে, সেই স্ফিয়ার গুলোর মধ্যে কিরকম ভাবে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন কিরকম ভাবে এক্সচেঞ্জ হচ্ছে, এই পুরো ম্যাটারটা কি আমরা সাইকেলের মধ্যে রাখছি। ওকে, তাহলে ধরো আমি বলছি অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড কিভাবে যাবে, কলকারখানা থেকে যাবে, তাই না? আবার এই আমরা ছেড়ে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, সেখান থেকে যাচ্ছে CO2, সেই CO2টা কে নিচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে প্ল্যান্ট নিচ্ছে। প্ল্যান্ট যখন মরে যাচ্ছে তার মধ্যে কার্বন থেকে যাচ্ছে, সেই কার্বনটা কি করছি, আমরা জ্বালিয়ে দিচ্ছি। ডিরেক্টলি তুমি গাছ জ্বালিয়ে দিচ্ছ, তাহলে সেখান থেকে CO2 রিলিজ হচ্ছে, আবার অ্যাটমসফিয়ারে যাচ্ছে। আবার তুমি যদি বলো কোনো একটা কিছু মাটিতে চাপা পড়ে গেল, মিলিয়নস অফ ইয়ার ধরে চাপা পড়ে থাকলো, সেটা কয়লা বা আদার পেট্রোলিয়াম তৈরি হলো, তেল, তো হোয়াট এভার, পেট্রোল, ডিজেল, কয়লা। ওকে, সেটাকে তুমি যখন জ্বালাচ্ছ, সেখান থেকে CO2 রিলিজ হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে, আবার অ্যাটমসফিয়ারের মধ্যে প্ল্যান্টের মাধ্যমে আবার আসছে লিথোস্ফিয়ারের মধ্যে। ওকে, তো এই সাইকেলটাকে আমরা বলছি কার্বন সাইকেল। অক্সিজেনটাও ঠিক সেরকম, তাই না? তো এগুলো নিয়ে আমি বিশেষ করে বলছি না, অক্সিজেন কি সেরকমই অ্যাটমসফিয়ারিক পুল রয়েছে, সেখানে অক্সিজেন যাচ্ছে, আবার ওখান থেকে অক্সিজেন আমরা নিচ্ছি। তো এরকম ভাবে যে এক্সচেঞ্জ করছে, সেটা হচ্ছে অক্সিজেন সাইকেল। বাট নাও নাইট্রোজেন সাইকেলটা না খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সাইকেলে আমরা কি বলছি অ্যাকচুয়ালি, নাইট্রোজেনের মধ্যে দেখো সাইকেলটা ঠিক সেরকমই, যে নাইট্রোজেন কিরকম, যে হোয়াট এভার নাও, নাইট্রোজেন কি হচ্ছে, যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থাকছে, সেটা আস্তে আস্তে কি হচ্ছে, নাইট্রেট আর অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। ওকে, সেটা কিরকম ভাবে প্ল্যান্ট নিচ্ছে, যেটাকে আমরা বলছি অর্গানিক অর্গানিক নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড, এবং সেটা আবার কি হচ্ছে, প্রসেসের মাধ্যমে সেটা আবার অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে। এই সাইকেলটাকে আমরা বলছি নাইট্রোজেন সাইকেল। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, আমি প্রত্যেকটা নিয়ে যদি ডিটেল আলোচনা করি তাহলে ক্লাস শেষ হবে না, এখন অনেক কিছু পড়ানোর আছে। তুমি টার্ম গুলো বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখো এবং সেগুলো তোমাদেরকে পড়তে হবে।
নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, মিনারেলাইজেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এইগুলো থেকে কোশ্চেন পড়ছে। ডিনাইট্রিফিকেশন কি? ডিনাইট্রিফিকেশন কে করছে? ডিনাইট্রিফিকেশন ফাঙ্গি আর ব্যাকটেরিয়া করছে। এই নাইট্রোজেন যে ফিক্সেশন সেটা কি? সেটা কিনা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা কিরকম ভাবে অ্যামিনো অ্যাসিড, নাইট্রেট অর অ্যামিনো অর অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে, সেটা সেই প্রসেসটাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। সেটা লাইটিং এর মাধ্যমে হতে পারে। লাইটিং মিন্স কি? যেটা তুমি বজ্রপাত দেখতে পাও সেটা হচ্ছে লাইটিং। তো লাইটিং এর মাধ্যমেও নাইট্রোজেন ফিক্সেশন হয়। তার প্রসেসটা এখানে আমার লেখা রয়েছে। প্রথমে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড, তারপরে নাইট্রিক অ্যাসিড, দেন নাইট্রেট। ওকে, এরপরে বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে হচ্ছে কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকছে তারা করছে। ওকে, তো এবং আদার যে ব্যাকটেরিয়া থাকছে তারা করছে। এটা গেল নাইট্রোজেন ফিক্সেশন। এরপরে অ্যামোনিফিকেশনেরও কনসেপ্ট থাকছে, নাইট্রিফিকেশনেরও কনসেপ্ট থাকছে এবং ডিনাইট্রিফিকেশনও থাকছে। ডিনাইট্রিফিকেশনে আমরা কি করছি? যেরকম ভাবে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে কি করেছিলাম, নাইট্রেটে পরিণত করেছিলাম, সেটা দুরকম ভাবে হচ্ছিল, লাইটিং এন্ড বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। ডিনাইট্রিফিকেশনে আমরা কি করছি? এই নাইট্রেটটাকে আবার আমরা গ্যাসিয়াস নাইট্রোজেনে পরিণত করে ফিরিয়ে দিচ্ছি। তো এই পুরো প্রসেসটা কি আমরা বলতে চাইছি যে নাইট্রোজেন সাইকেল। তো ওখানে এই টার্ম গুলো রয়েছে এবং এই টার্মের পার্টিকুলার কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ইন ডিটেলে গেলে ক্লাস শেষ হবে না। তো জাস্ট আমি জিনিসগুলোকে বলে বলে তোমাদেরকে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা এটা শেষ হচ্ছে। তো তোমরা বলো এখানে যদি কোনো ডাউট থাকে, তারপরে আমরা নেক্সটে যাব। এনি ডাউট? ওকে, নাও নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, দেখো এগুলো আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা পলিউশন থেকে শুরু করে আর যে পলিসিস গুলো রয়েছে সেগুলো থেকে কি কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করবো না। তো ওকে, সো যাওয়ার আগে আমি বেসিক একটা জিনিস বলে রাখছি। আমাদের বর্ণমালাতে যে যে পেড ব্যাচ, তার অ্যাডমিশন আমাদের স্টার্ট হয়ে গেছে এবং 23 জুলাই থেকে আমরা পেড ব্যাচের ক্লাস স্টার্ট করবো। ওকে, তো সেখানে পেপার 1 এন্ড পেপার 2 বলে একটা কোর্স থাকবে আমাদের। আর শুধুমাত্র যারা পেপার 1 পড়তে চাইবে তাদের জন্য আলাদা কোর্স থাকছে। দুটোর কোর্স ফি পুরো ডিফারেন্ট। ওকে, পেপার 1 পেপার 2 বোথ কোর্স ফি হচ্ছে, এই দুটো পেপার যখন আমরা পড়াবো তার জন্য কোর্স ফি নেওয়া হচ্ছে 5,599 টাকা, এন্ড শুধুমাত্র পেপার 1 এর জন্য 3,499 টাকা। ওকে, এবং কোর্স এর ইনফরমেশন মানে কিরকম ভাবে তোমাদেরকে পড়ানো হবে, যেরকম ভাবে আমি পড়াচ্ছি প্রত্যেকটা জিনিসকে তোমাদেরকে ইন ডিটেলে বুঝিয়ে দেওয়া লাইভ ক্লাসে। তোমাদের যেটা ডাউট হবে সেটাকে ক্লিয়ার করে দেওয়া। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট থাকছে, আমরা অলরেডি কিন্তু একটা ইউজিসি নেটের ব্যাচকে কমপ্লিট করেছি পুরো সিলেবাস। তো সেই পুরো যে কোর্স কমপ্লিট করেছি তার ক্লাস রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। তো হোল যে ইউজিসি নেটের সিলেবাস যেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি, তার যে একটা হিউজ ক্লাস রেকর্ডিং আমাদের কাছে আছে, সেই ক্লাস রেকর্ডিং এর অ্যাক্সেসও তোমাদেরকে দেওয়া হবে। তো এখানে তোমাদের কি সুবিধা হবে? ফর এক্সাম্পল ধরো কারো জিওমর্ফোলজি পড়া হয়ে গেছে, তো যখন আমি জিওমর্ফোলজি পড়াবো সে মেবি আলাদা একটা টপিক পড়তে পারবে। ফর এক্সাম্পল সে এসে আমারই একটা টপিক ওশিনোগ্রাফি পড়লো, সেটা তার পড়া হয়নি, সেটা কিন্তু আমি এখনো পড়াইনি, বাট সেটা সে পড়তে পারবে। কিরকম ভাবে পড়তে পারবে? সে এরকম ভাবে পড়তে পারবে কি, ওই ওশিনোগ্রাফির উপর রেকর্ডিং অলরেডি আমাদের রয়েছে। আমি তোমাদের যদি একটু দেখাই তাহলে তোমরা আই থিঙ্ক জিনিসগুলো বুঝতে পারবে। ফর এক্সাম্পল আমি ক্লাইমেটোলজির এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো ফর এক্সাম্পল তোমাদের জিওমর্ফোলজি পড়া হয়ে গেছে, তো কারোর ক্লাইমেটোলজি পড়া হয়নি, তো সে আমি জিওমর্ফোলজি ক্লাস করাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ফর এক্সাম্পল আমি জিওমর্ফোলজি পড়াচ্ছি, বাট কারো জিওমর্ফোলজি পড়া হয়ে গেছে, তো সে কি করছে, সে ক্লাইমেটোলজি পড়তে চাইছে। তো তার জন্য কিন্তু ক্লাইমেটোলজি নোটস থেকে শুরু করে ক্লাস রেকর্ডিং সমস্ত কিছু আমাদের করা রয়েছে। তো এগুলো সে কি করতে পারবে, ভিজিট করতে পারবে, এবং ওয়েল ডেকোরেট আমাদের করা আছে এরকম ভাবে, ঠিক আছে? তো সে সেখানে ডিরেক্টলি যাবে এবং সে সেখানে ক্লাস রেকর্ডিং অ্যাক্সেস করবে এবং সেখানে গিয়ে সে নোটেরও অ্যাক্সেস পেয়ে যাবে। এরকম ভাবে সে কি করতে পারবে, পুরো আমাদের জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে এবং পুরো সিলেবাস আমাদের কভার করা রয়েছে। ওকে, এবং ওয়েল অর্গানাইজ করে আমাদের গুগল সিটে রয়েছে। তো কাউকে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, হোয়াট এভার ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে সেগুলোই আমরা ইউজ করে পড়াই। ওকে, তো এটা গেল। তো এরপরে যে লাইভ ক্লাস গুলো নেওয়া হবে, যেরকম একটা লাইভ ক্লাস আমি নিচ্ছি, সেরকম হোয়াট এভার ডাউট ক্লিয়ারিং সেশন কি হোয়াট এভার লাইভ সেশন হবে তারও রেকর্ডিং তোমরা পাবে। তো কেউ যদি কোনো ক্লাস মিস করো তাহলে সে কিন্তু লাইভ ক্লাস থেকে দেখে নিতে পারবে। এছাড়াও আরো যদি আমরা বলি, তোমাদেরকে নোটস দেওয়া হবে এবং যে নোটস গুলো খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল, সেই নোট গুলো তোমাদেরকে করে দেওয়া হবে।
ওকে, এবং যে লেটেস্ট সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, হোয়াট এভার সিলেবাস মডিফাই হতে থাকছে, আমরা কোশ্চেন ওয়াইজ যদি দেখি, তো সেই সিলেবাস গুলোকে আমরা আমাদের নোটে কভার করছি। এছাড়াও টপিক ওয়াইজ 400 এর ওপরে টেস্ট সিরিজ আমরা ডিজাইন করেছি এবং আরো আমরা টেস্ট সিরিজ টাইপিং করছি। তো যে হিউজ নাম্বার অফ টেস্ট সিরিজ, ফর এক্সাম্পল জিওমোফোলজি পড়ানো হয়ে গেল, 30 আশেপাশে টেস্ট সিরিজ আমাদের ডিজাইন করা রয়েছে, তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। পড়ানো হয়ে গেল জিওমোফোলজি, চলো তোমরা এবার টেস্ট সিরিজ প্র্যাকটিস করো 30, দেন তোমাদের যা ডাউট হবে ওর উপর আবার ক্লাস নেওয়া হবে। তাহলে তোমরা নিজেরা দেখতে পারবে যে তোমরা কতটা পড়লে, এবং সেই টেস্ট সিরিজে পিওয়াইকিউজ থেকে আমরা মানে হোয়াট এভার ইউজিসি নেট এবং আদার স্টেটের যে সেটের এক্সাম হয়ে গেছে সেইখান থেকে টপিক ওয়াইজ আমরা কোশ্চেন কালেক্ট করেছি। তো তাহলে তোমরা নিজেরা রিয়েল গ্রাউন্ডে চেক করতে পারবে তুমি যেটা পড়লে কতটা তুমি নিজে বুঝলে এবং কতটা তুমি অ্যাকচুয়ালি কোশ্চেন সলভ করার সময় তুমি সেটাকে ইউজ করতে পারছো, তোমার নলেজটাকে কোথায় করতে পারছো না। তো সেই জিনিসটাকে তোমরা এগেন তোমরা নিজেদেরকে রেডি করতে পারবে। তো এরকম ভাবে প্রত্যেকটা টপিক কমপ্লিট হবে এবং তার উপরে আমরা টেস্ট সিরিজ টপিক ওয়াইজ করে রেখেছি, সেগুলোর অ্যাক্সেস দেওয়া হবে, তোমরা সেটা প্র্যাকটিস করবে, কোথাও ডাউট হবে, কোথাও বুঝতে পারবে না, সেটা তোমরা মেন্টরকে জিজ্ঞাসা করবে। মেন্টর যদি বলি, মেন্টর আমরা এখানে 4 জন রয়েছি, জ্যোতি সেট, ঝুম্পা বর্মন, পার্সোনালি আমিও আছি, রাজ মধু রয়েছে। সো ওয়েল এক্সপার্ট বলতে পারো, বা যে যার সাবজেক্টে প্রচন্ড এক্সপার্ট। ওকে, তো তারা আমরা এই 4 জন মিলে পড়াচ্ছি এবং কোর্স ফি প্রচুর কম রয়েছে। তোমরা যারা কোর্স পেড ব্যাচ নিতে চাও, তো কাইন্ডলি যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এটাতে তোমরা এসএমএস করো, আমরা তোমাদের সাথে কথা বলবো এবং পেড কোথায় কিরকম ভাবে করবে সমস্ত জিনিস বলে দেওয়া হবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা এখানে লেখা নেই, যে 70% ডিসকাউন্ট, সেটা ফার্স্ট যে 15 জন আমাদেরকে বলবে তাদের জন্য 70% ডিসকাউন্ট। আদারওয়াইজ এই কোর্স ফিটা যেটা যদি দেখো 6 মাস ধরে আমরা পড়াবো 4 জন ফ্যাকাল্টি মিলে, এর অ্যাকচুয়াল কোর্স ফি হচ্ছে 18,000 টাকারও বেশি, বাট এটাকে আমরা 70% ডিসকাউন্ট দিচ্ছি এবং ফার্স্ট যে 15 জন অ্যাডমিশন নেবে তাদের জন্য 70% ডিসকাউন্টে মাত্র 5,599 টাকা। ঠিক সেরকম ভাবে পেপার ওয়ানের যে কোর্স ফি 11,000 টাকার বেশি, বাট এটা আমরা 70% ডিসকাউন্ট দিচ্ছি ফার্স্ট যে 15 জন অ্যাডমিশন নেবে তাদের জন্য 3,499 টাকায়। ইটস এ হিউজ ডিসকাউন্ট। সো যারা চাও তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, 23শে জুলাই থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, নাও সো এনি কোশ্চেন্স তোমাদের আছে তোমরা জিজ্ঞাসা করতে পারো, এরপরে আমরা নেক্সটে যাবো। এনি ডাউট? ওকে, সো নেক্সট আমরা নেক্সটে যাই। ওকে, নাও এরপরে আমরা যদি দেখি যে পলিউশন, দেখো আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে বলি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন আর নয়েজ পলিউশন। দেখো ফর এক্সাম্পল আমি বলছি, ধরো তুমি এয়ার পলিউশন পড়ছো, ওকে, এয়ার পলিউশনের আমি বলছি সোর্স কি। ক্যান এনিওয়ান টেল মি সাম ফিউ নাম্বার অফ সোর্সেস যেখান থেকে এয়ার পলিউশন হচ্ছে বা এয়ার পলিউশন কারা করছে? তনুশ্রী, দাদা মনীষা, হেমন্ত। ফ্যাক্টরি থেকে ওকে, কোন গ্যাসের মাধ্যমে এয়ার পলিউশন হচ্ছে? ফার্স্ট কার্বন এটা, ডাই অক্সাইড, ওকে, গুড, কার্বন। ইয়েস। সো কার্বন ডাই অক্সাইড থেকে কি হচ্ছে? এয়ার পলিউশন হচ্ছে। এরকম প্রচুর গ্যাস থাকছে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওকে, হোয়াটএভার প্রচুর গ্যাস রয়েছে, আমি নাম নিচ্ছি না। তো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এয়ার পলিউশনের জন্য কোন কোন গ্যাস রেসপন্সিবল লিস্ট আউট করে নিলাম। ওকে, নাও লিস্ট আউট করা হয়ে গেল। এরপর আমরা কি দেখবো, ওই গ্যাস গুলোর সোর্স কি, দ্যাট মিনস এয়ার পলিউশনের সোর্স কি অ্যান্ড সেই গ্যাসেরও সোর্স কি। যে ফর এক্সাম্পল আমি বলছি যে এয়ার পলিউশনের জন্য প্রাইমারি যে পলিউশন যে যে গ্যাসটা দায়ী থাকছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার ভাবো কার্বন ডাই অক্সাইডেরও কত সোর্স আছে। তুমি বাইক চালাচ্ছ, স্কুটি চালাচ্ছ, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, কার্বন মনোঅক্সাইড বেরোচ্ছে। তুমি ফসিল ফিউল বার্ন করছো, সেখান থেকে CO2 বেরোচ্ছে। তুমি কলকারখানায় যাচ্ছ, ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে। তুমি থার্মাল পাওয়ার প্ল্যান্টে যাচ্ছ, ওখান থেকে CO2 বেরোচ্ছে। সো নাম্বার অফ সোর্স আছে। তাহলে কোন সোর্স থেকে সব থেকে বেশি CO2 বেরোচ্ছে, কোশ্চেন করতে পারে। তাহলে যে এয়ার পলিউশনের কথা আমরা বলছি, যে সোর্সের কথা বলছি, কোন কোন গ্যাস এর জন্য রেসপন্সিবল, সেই গ্যাসটা কোন সোর্স থেকে বেরোচ্ছে এবং কোন সোর্স থেকে সব থেকে বেশি বেরোচ্ছে, এরকম ভাবে তোমাদেরকে পড়তে হবে। ঠিক সেরকম ভাবে এয়ার পলিউশনের জন্য কি, ফর এক্সাম্পল বলছে CO2, বা কোনো একটা আমি সোর্স বলছি যে ধরো আমি এক্সাম্পল যদি দিয়ে বলি তোমাদেরকে, জাস্ট একটু আমাকে টাইম দাও।
Okay. দেখো, যদি আমরা এয়ার পলিউশনের কথা বলি, তাহলে এয়ার পলিউশনের কারণে কি হতে পারে? বিভিন্ন রকমের হেলথের উপর ইম্প্যাক্ট আসতে পারে মানুষের এবং এনভায়রনমেন্টের উপর। তো সেগুলো তোমাদের পড়তে হবে। যেরকম ওজোন হচ্ছে একটা গ্যাস, সেটার হেলথের উপর ইম্প্যাক্ট রয়েছে, যে রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, এবং এই ওজোন গ্যাসটার গুরুত্বও রয়েছে আবার। সেই গুরুত্বটা কি তোমাদের দেখতে হবে, যে সালফার ডাইঅক্সাইড, এর জন্য কি হচ্ছে রেসপিরেটরি ডিজিজ হচ্ছে, আই ইরিটেশন হচ্ছে। এটার জন্য কি হচ্ছে না, প্ল্যান্ট এবং ওয়াটার ড্যামেজ হচ্ছে, এবং অ্যাসিড রেনের একটা মেন এজেন্ট বলতে পারো যে সালফার ডাইঅক্সাইড। তো প্রত্যেকটা যে আমরা এয়ার পলিউশন বলছি, তার সোর্সের যে গ্যাস, সেই গ্যাসটার হিউম্যানের উপর কি ইম্প্যাক্ট করছে এবং এনভায়রনমেন্টের উপর কি ইম্প্যাক্ট করছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এক্সাম্পল লেড, লেডের জন্য আরবিসি, তারপরে নার্ভাস সিস্টেমে প্রবলেম। ওকে, তারপরে আমরা যদি বলি আর্সেনিক, তোমরা এই নামটা খুবই শুনেছো, আমি ফর এক্সাম্পল বলছি। তো আর্সেনিকের জন্য স্কিন ড্যামেজ হচ্ছে। ঠিক আছে? তারপরে রেড ব্লাড সেল ড্যামেজ হচ্ছে। তারপরে ব্ল্যাক তো ফুড ডিজিজ হচ্ছে ওটার কি হচ্ছে, জন্য। ইয়েস ইয়েস, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে মার্কিউরির জন্য মিনামাটা ডিজিজ হচ্ছে। তো এইগুলো থেকেও কিন্তু ম্যাচিং করে কোশ্চেন্স দেয়। তাহলে হোয়াট এভার ডিজিজ হচ্ছে, যেগুলোর জন্য রেসপন্সিবল যে এলিমেন্টটা থাকছে বা গ্যাসটা থাকছে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে আমরা যদি বলি যে এয়ার পলিউশনটাকে আমরা কন্ট্রোল কিরকম ভাবে করবো, সেই মেজার্স গুলো তোমাদের পড়তে হবে, যে এলপিজি ইউজ করতে পারি, ইলেকট্রিক ভেহিকেলের দিকে যেতে পারি। ওকে, এরকম ভাবে আদার যে মেজার্স গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। এটা আমি একটা এয়ার পলিউশনের এক্সাম্পল বললাম। ঠিক সেরকম ভাবে ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন আর নয়েজ পলিউশন তো তোমাদেরকে কি এরকম ভাবে পড়তে হবে। ওকে, স্যার এই সোর্স, ইমপ্যাক্ট এন্ড ডিজিজ এই তিনটেই মেনলি পড়তে হবে। ইয়েস 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 ইয়েস, একদম ক্লিয়ার। নাও, এরপরে আমি যদি হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমি যদি চাই এনভায়রনমেন্টাল পলিসিস অর ইন্টারন্যাশনাল ট্রিটিজ অর এনভায়রনমেন্টাল যে মুভমেন্ট হয়েছিল সেগুলোর দিকে। এছাড়াও কিন্তু অনেক কিছু ছিল, আমি প্রত্যেকটা ধরে ধরে আর বললাম না। তাহলে দেখো, প্রচুর ডিজিজ রয়েছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। যেরকম মিনামাটা ডিজিজ, ঠিক আছে, যেটা জাপানে ফার্স্ট হয়েছিল 1950s-এ। তো এই প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে তোমরা যদি একটু একটু করে জেনে রাখো, সেগুলোও কিন্তু ভালো হয়। তারপরে থ্যালাসেমিয়া, যেটা আয়রনের জন্য হচ্ছে। ম্যাগনেসিয়ামের জন্য কি হচ্ছে, সেগুলো তোমাদের একটু দেখতে হবে। এছাড়াও আরো যদি আমি দেখি যে ইটাই ইটাই ডিজিজ, যেগুলো একটু ইউনিক টাইপের না, যেটা ক্যাডমিয়ামের জন্য হচ্ছে। এই ধরনের গুলো দেয় ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোমটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা নাইট্রেটের জন্য হচ্ছে। তো যেগুলো একদমই, তারপরে হোয়াট এভার ডিজিজ হচ্ছে তার জন্য অনেক রেসপন্সিবল থাকে, বাট ব্লু বেবি সিনড্রোম, এটার জন্য একটা জিনিসের রেসপন্সিবল, দ্যাটস দ্য নাইট্রেট। তো এই ধরনের জিনিসগুলোর উপর টার্গেট করেই কিন্তু কোশ্চেন করে, যে কোন জিনিসটার জন্য কোন জিনিসটা হচ্ছে, একদম অ্যাকুরেটলি। ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? এবং পলিউশন কিরকম ভাবে পড়বে, আই থিঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? আর একটা তোমাদেরকে ডাটা বলে রাখি, যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আমাকে বলতে পারবে গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি কোথা থেকে বেরোয়, কোন সেক্টর থেকে? মানে আমি বলতে চাইছি পাওয়ার প্ল্যান্ট থেকে, কি ধরো ফর এক্সাম্পল ট্রান্সপোর্ট থেকে, ইন্ডাস্ট্রি থেকে, এগ্রিকালচার থেকে, আর রেসিডেন্সিয়াল ইউজ থেকে, কোথা থেকে সব থেকে বেশি বেরোয়? তনুশ্রী অ্যান্ড মনীষা, বলো। আমি জানি না ব্যাপারটা। স্যার ইন্ডাস্ট্রিয়াল। নো, সব থেকে বেশি বেরোয় পাওয়ার প্ল্যান্ট থেকে। এর জন্য আমাদের দেখবে বারবার যত সামিট হচ্ছে, G20 হোক, G7 হোক, আর ব্রিক্স সামিট হোক, আর হোয়াট এভার যে ইন্টারন্যাশনাল সামিট গুলো হচ্ছে, দেখবে সেখানে আমরা সবসময় ফোকাস করছি যে গ্রিন এনার্জির দিকে তুমি চলে যাও, তাই না? ফর এক্সাম্পল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাও বেশি করে, ফর এক্সাম্পল যে কি বলে জলবিদ্যুৎ হোক, ওকে, হাইড্রো ইলেকট্রিসিটি হোক, কিংবা তো হোয়াট এভার যে গ্রিন এনার্জি গুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করছি, যেমন সোলার এনার্জি হোক, এগুলোর দিকে। কারণ কি না, পাওয়ার প্ল্যান্ট যেগুলো থাকছে, এখানে আমরা কয়লা প্রচুর পরিমাণে দিচ্ছি, এবং হোয়াট এভার ডিজেল ফিজেল দিচ্ছি, যেখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি, সেখান থেকে 21% গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে। তারপরে থাকছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 18% অ্যাপ্রক্সিমেটলি, তারপরে ট্রান্সপোর্ট থাকছে 14% অ্যাপ্রক্সিমেটলি। তো তোমরা যদি একটা 20%
এই পাওয়ার প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট থেকেই বেরিয়ে যাচ্ছে। এই তিনটে সেক্টর থেকে 50% গ্রিন হাউস গ্যাস এমিট হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা চাইছি যে গ্রিন এনার্জিকে ফোকাস করলে 50% গ্রিন হাউস গ্যাসের যে কনজাম্পশন সেটা পুরোপুরি কমে যাবে। ওকে, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বলতে পারি যে 50% গ্রিন হাউস গ্যাস কোন কোন সেক্টর থেকে বেরোচ্ছে। যে 4-5টা সেক্টর দিয়ে দিল, এবার প্রত্যেকটা সেক্টরকে বলে দিল যে অপশন 1-এ যে ওপরের তিনটে এ বি সি, তারপরে বলতে পারি বি সি ডি, অপশন ডি বলো বি সি এ, এরকম ভাবে তোমাদের কম্বিনেশন ক্রিয়েট করে অপশন দিতে পারে। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ওকে, নাও এনভায়রনমেন্টাল পলিসি এন্ড মুভমেন্টের থেকে প্রচুর কোশ্চেন হয়। মানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির 50% কোশ্চেন তোমার কনসেপ্ট বেস করবে এগুলো এগুলো থেকে, এন্ড 50% কোশ্চেন তোমার কি করবে না, এই এনভায়রনমেন্টাল পলিসিস গুলো দিয়ে করবে। এখান থেকে তোমরা কি পড়বে, ধরো আমি ফর এক্সাম্পল বলছি একটা, ফর এক্সাম্পল আমি বলছি একটা ভালো কিছু এক্সাম্পল, বলছি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। এটা বলতে পারে কবে 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 অ্যাপ্রুভড হয়েছিল আর ইনঅ্যাক্টেড হয়েছিল কবে, 1986-এ। এবং এর অবজেক্টিভ কি ছিল? এর অবজেক্টিভ কি ছিল কে বলতে পারবে? এর অবজেক্টিভ এটা ছিল কি, এনভায়রনমেন্টের মধ্যে যে রুলস একটা তৈরি করা, যার মাধ্যমে কি হবে যে বিভিন্ন ধরনের যে হ্যাজার্ডিয়াস যে ওয়েস্ট, সেগুলোকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। তোমাদেরকে আই থিঙ্ক তোমরা এই ওয়ার্ডটা শুনে বুঝতে পারলে না যে অ্যাকচুয়ালি কি আমরা বলতে চাইলাম। আমি খুব যদি সোজা ভাবে বলি তোমরা বুঝতে পারবে। ভূপাল গ্যাস গ্যাস ট্র্যাজেডি তোমরা নাম শুনেছো? যে দুর্ঘটনাটা ঘটেছিল, যে ট্র্যাজেডি হয়েছিল, যেখানে হ্যাঁ স্যার। কয়েক কয়েক হাজার মানুষ মারা গেছিল। তো সেখানে কি হয়েছিল, একটা ফার্টিলাইজার কোম্পানি ছিল আমার যতটা মনে পড়ছে। তো সেখান থেকে কোন একটা গ্যাস লিক করেছিল, আমি নামটা এখন ভুলে যাচ্ছি। তো সেটা ছিল একটা কি হ্যাজার্ডিয়াস ওয়েস্ট ছিল, সেটা ঠিকঠাক করে হ্যান্ডেল করা হয়নি, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। তো এই যখন ভূপাল গ্যাস ডিজাস্টারটা হলো, তারপরে কি করলো, গভর্নমেন্টের ঘুম ভাঙলো এবং গভর্নমেন্ট তখন একটা কি করলো, একটা অ্যাক্ট পাস করলো, যেখানে বললো যে হ্যাজার্ডিয়াস যে ওয়েস্ট গুলো থাকছে, যে তুমি কিরকম ভাবে একটা ইন্ডাস্ট্রি সেট আপ হবে যেখানে হ্যাজার্ডিয়াস ওয়েস্ট ক্রিয়েট হচ্ছে, তো সেখানে কিরকম ভাবে হ্যান্ডেল করা হবে, কতটা স্টোর হবে, এই জিনিসগুলোর উপরে একটা রেগুলেশন আনার চেষ্টা করা হলো। তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কবে তৈরি হয়েছিল, কিসের জন্য তৈরি হয়েছিল এবং অবজেক্টিভ কি ছিল। তো এই পুরো একটা গল্প তোমাদেরকে বললাম, তোমরা আই থিঙ্ক বুঝতে পারলে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তো ঠিক এরকম ভাবে অনেক অ্যাক্ট রয়েছে, এরকম নয়েজ পলিউশন অ্যাক্ট তোমরা একটা দেখেই বুঝতে পারছো, ওই যে ফরেস্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। তো এই প্রত্যেকটা অ্যাক্ট কবে করা হয়েছিল, কিসের জন্য করা হয়েছিল, এটা ঠিক সেরকম ভাবে দেখো এনভায়রনমেন্টে অনেক ধরনের মুভমেন্ট করা হয়েছিল। এপিকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, এগুলো তোমরা সবাই পড়েছো। তো এপিকো মুভমেন্ট কোথায় হয়েছিল, ঠিক আছে, কবে করা হয়েছিল, এবং এটাকে কে লিড করেছিল। ফর এক্সাম্পল আমি বলছি যে চিপকো মুভমেন্ট, চিপ, ওকে চলো এপিকো মুভমেন্টটা বলছি। এপিকো মুভমেন্ট 1983-তে হয়েছিল। এটাকে লিড করেছিল কে? প্রথমে এটা বলতে হবে যেটা উত্তর কানাডা, দ্যাট মিনস এটা কর্ণাটকাতে হয়েছিল। এটার মেইন পারপাস কি ছিল, যে কমার্শিয়ালি রিজনের জন্য যে গাছ কেটে ফেলা হচ্ছিল, এটার বিরুদ্ধে এটাকে করা হয়েছিল। এবং বাট যদি তুমি দেখো যে নর্মদা বাঁচাও আন্দোলন, এটা গুজরাটে যে ড্যাম ট্যাম হয়েছিল এটার জন্য হয়েছিল, এবং এর লিডারের নাম বলা রয়েছে মেধা পাটেকার। মেধা পাটেকার কি করেছিল, মেধা পাটেকার যে ছিল সেই মেধা পাটেকার এটাকে লিড করেছিল। তো এরকম বিভিন্ন রকমের যে মুভমেন্ট হয়েছিল, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট থেকে শুরু করে তেহরি ড্যাম মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, এর একটা করে লিডার থাকে বা একাধিক লিডার থাকে, বা কোনো একটা সোসাইটিও লিড করতে পারে। তো কে লিড করেছিল, কবে ইভেন্টটা হয়েছিল, এবং কোথায় হয়েছিল, এবং কেন এই মুভমেন্টটা হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও বিভিন্ন রকমের যে প্রোটোকল বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে ট্রিটিস বা পলিসিস গুলো রয়েছে, সেগুলো কবে হয়েছিল এবং তার মেন অবজেক্টিভ কি ছিল, এবং তার যদি কোনো হিস্ট্রি থাকে, যেরকম এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের একটা হিস্ট্রি ছিল যে ভূপাল গ্যাস ডিজাস্টারের পরে হয়েছিল, তো এটা ইম্পর্টেন্ট। এরপর অনেক সময় এরকম করে যে প্রত্যেকটা এই যে পলিসিস রয়েছে এটাকে ক্রোনোলজিক্যালি সাজাতে বলে, যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট ক্রোনোলজিতে সাজাও। তো
প্রোটেকশন অ্যাক্ট থেকে শুরু করে নয়েজ পলিউশন, এই যে অ্যাক্ট গুলো বিভিন্ন ইয়ারে হয়েছিল। তো এরকম ভাবে টাইম লাইন অনুযায়ী তোমাদেরকে সাজাতে বলতে পারি, যেটাকে ওল্ডেস্ট টু নিউয়েস্ট স্যার সাজাও। এপিকো মুভমেন্টে তো লিডার ছিলেন, মেবি আমার এখন মাথায় আসছে না, তোমরা please বলো। পান্ডুরাঙ্গা বলে কেউ একজন ছিলেন। হ্যাঁ মেবি ছিল, বাট আমার এখন মাথায় আসছিল না ওটা। তোমরা স্কিপ করলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাইছিলাম তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তো এরকম ভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, টাইম লাইন অনুসারে পড়তে হবে, ডেট এরকম ভাবে। তো এরকম ভাবে তোমাদেরকে পুরো এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটাকে পড়তে হবে। সো এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটা যতটা আমার কাছে ইজি লাগে, এটাকে অনেক কিছু মুখস্থ করার আছে, অনেক কিছু কনসেপচুয়ালি বোঝার রয়েছে, অনেক কিছু ডায়াগ্রাম দেখে পড়ার রয়েছে। তো পুরো এই জিনিসগুলো কিন্তু আমরা যে আমাদের পেড ব্যাচ রয়েছে সেখানে কিন্তু আমরা কভার করি। আমাদের যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির যে পুরো ব্যাচ ছিল, সেই পেড ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিস করে নিয়েছি। এছাড়াও যে দুটো জিনিস আমি বলতেই ভুলে গেছিলাম, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কবে স্বাক্ষর হয়েছিল এবং কবে থেকে এটাকে ইনঅ্যাক্টেড হয়েছিল, মানে কবে থেকে লাগু হয়েছিল। ওকে। মানে 2000 সালে তোমরা জানো এটা চালু হয়েছিল, এবং 2001 সাল থেকে এটা ইনঅ্যাক্টেড হয়েছিল। ঠিক আছে, অনেক নেশন ছিল, তো কতগুলো নেশন ছিল, কোথায় এটা ট্রিটিটা স্বাক্ষর হয়েছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এবং 15 বছর, জানি 2015 বছরে ছিল, তো 2000 থেকে বা 2001 এক থেকে ধরলে 2015-16 যেটা কমপ্লিট হয়েছিল। তো যে টার্গেট গুলো নেওয়া হয়েছিল, কতগুলো টার্গেট নেওয়া হয়েছিল, সেই টার্গেট গুলো কতটা অ্যাচিভ হয়েছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন্স করে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকেও কোশ্চেন্স করবে, বাট যেহেতু 2030 কি 31 এই টার্গেট গুলো অ্যাচিভ হবে, নেক্সট 15 ইয়ার্স এর জন্য নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে টার্গেট গুলো কি কি নেওয়া হয়েছে সেগুলো থেকে কোশ্চেন্স করবে, অ্যাচিভ যেহেতু এখনো হয়নি, তো সেগুলো থেকে এখন কোশ্চেন্স করার কোনো চান্স। ফর এক্সাম্পল, কত অনেক, আই থিঙ্ক মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কতগুলো ছিল বলতে পারবে? এই মুহূর্তে আমার মাথায় আসছে না, একটু দেখতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কতগুলো ছিল? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, কতগুলো ছিল? 8টা ছিল। ঠিক আছে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তোমার ছিল অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক 17টা। ঠিক আছে, যেখানে 169টা টার্গেট রাখা হয়েছিল। তো দ্যাট মিনস এখানে 17টা, এখানে 8টা, তো এক্সট্রা কতগুলো আছে তাহলে? এক্সট্রা তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 9টা থাকছে, তাই না? তো যে যে এক্সট্রা গুলো ছিল, অনেক সময় কোশ্চেন করে যে সে মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে এগুলো ছিল, সাস্টেনেবল এগুলো ছিল, তো কোনগুলো এক্সট্রা আমরা পুরোপুরি ইউনিকলি আমরা নিয়ে এসেছি, সেই গোলগুলোকে তোমাকে অপশনে দিয়ে দেয় এবং তোমাদের আইডেন্টিফাই করতে হয়। তো এরকম অনেক কোশ্চেন্স করবে, সেগুলো তোমাদেরকে একটু ইন ডিটেলে সাস্টেনেবল এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট এগুলোকে আমরা পড়েছি সমস্ত কিছু। তো এরকম ভাবে আমরা লাইভ ক্লাসে পড়বো, এবং আগের ক্লাসে যেগুলো পড়ানো হয়ে গেছে তারও অ্যাক্সেস তোমাদেরকে দেওয়া হবে, যাতে তোমরা যেরকম আমাদের পড়াটাকে লাইভলি পড়বে এবং বুঝবে, কারোর যদি কোনো কিছু পড়া হয়ে গিয়ে থাকে, তো সে নিজের পেসে অন্য একটা টপিকে যাতে সে চলে যেতে পারে, মানে আমাদের উপর ডিপেন্ড সে কখনোই থাকবে না। আমাদের গাইড সে নেবে, আমাদের সে নোট ইউজ করবে, হোয়াট এভার রিসোর্স রয়েছে সে সেটা ইউজ করবে, এবং সে নিজের বেসে পড়ে এগিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ, এবং এই জন্য আমরা এরকম ভাবে কোর্সটাকে ডিজাইন করেছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স রিগার্ডিং এনিথিং, তোমরা আমায় জিজ্ঞাসা করতে পারো। এনি ডাউট, এনি কোশ্চেন্স, তনুশ্রী অ্যান্ড মনীষা? না দাদা, ঠিক আছে। ও স্যার। ওকে। কালকেও আমাদের ক্লাস আছে, ঠিক আছে? কালকে জ্যোতি ম্যাডাম ক্লাস নেবেন। So, করবো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি, মেবি পারমিশন ব্লক করে আমরা করতে পারি। তো সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ দেখলে আজকে কি অবস্থা হলো, এবং 1.5 ঘন্টা পরে ক্লাস শেষ হলো, যেটা 9টায় ক্লাস শেষ হওয়ার কথা। সো এক্সট্রিমলি সরি, বাট এরকম কিছু অদ্ভুত কাণ্ড কারখানা করে এরকম কিছু লোক থাকে, যারা কোনো একটা কোচিং সেন্টার যদি চলতে চায় ভালোভাবে, কম টাকা নিয়ে ভালোভাবে পড়াতে চেয়ে, তাদেরকে চলতে দেয় না। তার জন্য অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে যারা পার্টিকুলারলি এরকম ভাবে অ্যাটাক করে। তো যেটা আমি কখনো ভাবিনি এরকম ভাবে অ্যাকচুয়ালি হয়, সেটা আজকে আমি নিজের চোখে দেখলাম, এবং তোমরাও উইটনেস থাকলো। ওকে, সো দেখছি নেক্সট ক্লাসগুলো আমরা কিরকম না ভাবে করাতে স্যার, পারি আপনি আমরা। আজকের মধ্যে করে একটুখানি সেটিংসটা আপডেট করে নেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ ওটাই আমি ভাবছি, ওটাই করলে হয়ে যাবে। বাট ওখানে প্রবলেম কি হবে না, তোমরা যখনই আমরা মাইক আনমিউট করবো না, তখনই প্রবলেম গুলো ওরা আবার ক্রিয়েট করতে শুরু করবে। তো স্টুডেন্টদের সাথে স্যার আপনি ইন্টারেক্ট। প্রথম থেকে অফই রাখবেন এগুলো,
কেউ যদি আপনাকে পার্সোনালি মেসেজ করে তারপরে আপনি মিউটটা খুলে দেবেন তাদের জন্য, নাহলে আপনি ওটা মেন গ্রুপে আপনি শেয়ার ইজিলি করতে পারেন আপনি যদি এই ফরম্যাটটা ইউজ করেন। এই ফরম্যাটে হয়তো পসিবল হবে না, আমরা হয়তো এটা করতে পারি কি মেসেজ সেকশনটা ওপেন রাখতে পারি, যার যা ডাউট হবে সে মেসেজে জিজ্ঞাসা করবে, আদারওয়াইজ সে গ্রুপে বাই ভয়েস রেকর্ড জিজ্ঞাসা করবে, আমরা সেই ভয়েস রেকর্ড গুলো শুনে মেবি নেক্সট ক্লাসে ওদের অ্যান্সার দেবো। মানে এরকম ওপেন রেখে ক্লাস পসিবল হবে না, হয়তো হলেও আমাদেরকে লাস্ট 10 মিনিট করাতে হবে, যেখানে যা ইন্টারাপশন হবে সেগুলো দেখে নিতে হবে, বাট হোল ক্লাসটা আমরা করাতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে এন্ড হচ্ছে, নেক্সট ক্লাস কালকে থাকবে এবং এরকম ভাবে আমাদের ক্লাস চলবে রেগুলারলি 31শে জুলাই পর্যন্ত, যেরকম শিডিউল আমরা করেছি। ঠিক আছে? ঠিক আছে দাদা, গুড নাইট। তো ইয়েস, গুড নাইট। এবং তোমাদের যদি কোনো ইউটিউবে আমরা আপলোড করছি, তো তোমরাও নিজেরা ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করতে পারো, অনেক ভিডিও এরপরে ওরকম আপডেট আমরা দিতে থাকবো এই চ্যানেলে রেকর্ড করে, তো সেইগুলো তোমরা রিসোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তো ইউটিউবে আমরা আপলোড করবো এই ভিডিওটা, এবং আদার যত ভিডিও হবে আমাদের সমস্তগুলো আপলোড করবো ফ্রি ক্লাসে। ওকে, পেড ক্লাসের গুলো আপলোড করা হবে না, বাট ফ্রি ক্লাস সমস্ত আপলোড করা হবে। এবং পেড ব্যাচ যখন চলবে আগস্ট মাস, তখন জিওগ্রাফিরই এক একটা টপিকের উপর কন্টেন্ট আমরা বানাবো এবং ওখানে আমরা পাবলিশ করবো। ওকে, ওকে, সো ক্লাস এন্ড করছি এখানে তাহলে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।